ঘনার বচনে আছে মঙ্গলে উষা বুধে পা, যথা ইচ্ছা তথা যা। তবে আজকাল ঘনার বচনের থেকে আদালতের বচনে জোর অনেক বেশি। তাই আজ বুধবারে আর যথা ইচ্ছা তথা যাওয়া হচ্ছে না অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার বিদেশ যাত্রার আর্জি পত্রপাঠ খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। প্রথম প্রশ্ন, 16টা মামলা বিচারাধীন থাকার জের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাত্রার আর্জি শটান খারিজ করল কলকাতা হাইকোর্ট। এর আগেও চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার ছাড়পত্র দিয়েছিল আদালত, কিন্তু এবারে সতর্কতার কারণ কি? দ্বিতীয় প্রশ্ন, অভিষেক বলেছিল তুমি ওদের বলো বিদেশ যাত্রার পারমিশনটা দিয়ে দিতে, শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাও ওরা কি সিদ্ধান্ত নিচ্ছে। এবারে একেবারে বোমা ফাটালেন মদন মিত্র। অভিযোগ সত্যি হলে বিজেপির সঙ্গে সেটিং করে বিদেশে চলে যেতে চেয়েছিলেন অভিষেক। তৃতীয় প্রশ্ন, বেপাত্তা একাধিক মামলায় অভিযুক্ত অভিষেকের পিএ সুমিত রায়। আগেই দেশ ছেড়েছেন গরু ও কয়লা পাচার কাণ্ডে অভিযুক্ত বিনয় মিশ্র। এখন চিকিৎসার কারণ দেখিয়ে বিদেশে যেতে মরিয়া অভিষেক। সেই জন্যই কি তৈরি হচ্ছে আশঙ্কার বাতাবরণ? চতুর্থ প্রশ্ন, পাশ না করা মেডিকেল ছাত্রদের দিয়ে চিকিৎসা থেকে গাফিলতিতে রোগিনীর পা বাদ। সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। আজ মেডিকেল কাউন্সিলে সাক্ষ্য দিলেন বিজেপি নেতা ববি। সেবাশ্রয় নিয়েও বিপদ বাড়ছে অভিষেকের। পঞ্চম প্রশ্ন, তৃণমূলকে নিয়ে নদিয়ায় জেলা পরিষদ দখল করল বিজেপি। একদিকে এনসিপিআই মডেল, অন্যদিকে ঋতব্রত মডেল। এবার সরাসরি তৃণমূলের সমর্থন নিয়ে চেয়ারে বসা। ওপর থেকে নিচ দলে কেন গুরুত্ব পাচ্ছে না শ্রমিক ভট্টাচার্যদের নিষেধাজ্ঞা? তবে শুরুতেই দেখাবো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাত্রার আর্জি খারিজ করে আজ কি বলল কলকাতা হাইকোর্ট। দেখুন, মিলল না বিদেশ যাত্রার অনুমতি। কলকাতা হাইকোর্টে বড়সড় ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মামলাই খারিজ করে দিল আদালত। বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রায় 16টি মামলা আছে। তাতে যদি কালকে নোটিশ পাঠিয়ে হাজিরা দিতে বলে তখন কি করবেন? এলিয়ার কোথায় যাবেন? উনি কি মার্কিন যুক্তরাষ্ট্রের সেবাশ্রয় খোলার চেষ্টা করলে সেটা দেখতে পারেন। এভাবে পালানোর কোনো চেষ্টা করে তো লাভ নেই। সম্প্রতি চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখের চিকিৎসা আপাতত এসএসকে মেডিকেল কলেজ হাসপাতালে করানোর পরামর্শ দেয় আদালত। এরপরই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই আবেদন কলকাতা হাইকোর্টে ফেরত পাঠায় সুপ্রিম কোর্ট। বুধবার কলকাতা হাইকোর্টে ছিল সেই মামলার শুনানি। আইনজীবীদের মতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাত্রার আবেদন মূলত 3টি কারণে আজকে কলকাতা হাইকোর্ট খারিজ করেছে। প্রথমত, মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্যের পরামর্শ মাফিক অভিষেক বন্দ্যোপাধ্যায় এসএসকেএমের মেডিকেল বোর্ডের সামনে হাজির হতে চান না। দ্বিতীয়ত, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক মামলা এই মুহূর্তে বিচারাধীন রয়েছে। ফলে সেই মামলায় অদূর ভবিষ্যতে তাকে ডেকে পাঠালে সেই মামলাগুলোর ভবিষ্যৎ কী হবে। এবং তৃতীয়ত, এর আগে কণ্ঠস্বর মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালতের নির্দেশকে অমান্য করার একটা অভিযোগ পুলিশের তরফ থেকে করা হয়েছে। বুধবার আদালতে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। তিনি বলেন, আগের পর্যায়ের চিকিৎসা যেহেতু বিদেশে হয়েছে তাই এখন এখানে চিকিৎসা করাতে চাইছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। তখন প্রাথমিক পর্যবেক্ষণে বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, আমি এসএসকেএম হাসপাতালকে নির্দেশ দেব বিশেষজ্ঞ চিকিৎসকদের দিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করার জন্য। বৃহস্পতিবার দুপুর 2টোয় এসএসকেএম হাসপাতালে গিয়ে চিকিৎসা সংক্রান্ত নথি দেখান। শুক্রবার এসএসকেএম হাসপাতাল এই আদালতে তাদের রিপোর্ট পেশ করবে। সেই পরামর্শ মেনে পরবর্তী পদক্ষেপ করা যাবে। বিচারপতি সৌগত ভট্টাচার্য আরও বলেন, এই মুহূর্তে চিকিৎসাটাই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। কোথায় চিকিৎসা হচ্ছে সেটা বিষয় নয়। তখন পাল্টা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সওয়াল করেন, যেখানে চিকিৎসা করিয়েছেন সেখানেই যেতে চান অভিষেক বন্দ্যোপাধ্যায়, এসএসকেএমে যাবেন না। তখন বিচারপতি বলেন, এসএসকেএম যদি দেশের অন্য কোনো হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন সেখানেও যেতে পারেন। বিচারপতি আরও বলেন, আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা এখন অনেক উন্নত মানের। সুপ্রিম কোর্টের বিচারপতিরাও এখানে চিকিৎসা করান। রাজ্য সরকারের তরফেও সওয়ালে বলা হয়, এখনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাওয়ার মতো আপৎকালীন পরিস্থিতি তৈরি হয়নি। আমাদের একটা আশঙ্কা ছিল যে এই চোখ দেখানোর অজুহাতে তার যেহেতু ডিপ্লোম্যাটিক পাসপোর্ট রয়েছে, ডিপ্লোম্যাটিক ইমিউনিটি রয়েছে, লাল রঙের পাসপোর্ট নিয়ে চোখ দেখানোর অজুহাতে তিনি বাইরে গেলে তিনি আর ফিরবেন না। তৃণমূলের খোকা বাবুল, তার তো পয়সা কোনো অভাব নাই, সে নিজে আমেরিকা যেতে পারে, আবার আমেরিকা থেকে ডাক্তারকে ভাড়া করেও নিয়ে আসতে পারে। এই প্রসঙ্গে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন কালীঘাট তৃণমূলের প্রতিনিধি কুণাল ঘোষ। দেখুন, এটা পুরোটাই সম্পূর্ণভাবে যে ব্যক্তি আদালতে গিয়েছেন, আদালতের কাছে যে কোনো অনুমতি চাওয়ার বা কোনো প্রেয়ার দেওয়ার স্বাধীনতা এবং অধিকার যে কোনো ব্যক্তির, যে কোনো নাগরিকের আছে। এ বিষয়ে কেন মন্তব্য করব? সাম্প্রতিক অতীতে কণ্ঠস্বর মামলায় হাজিরা দেওয়া নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টালবাহানার প্রসঙ্গও বুধবার তোলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য।
সৌভিক মজুমদার, ঝিলম করঞ্চাই ও কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় চিকিৎসার কারণ দেখিয়ে বিদেশ যেতে চাইছেন এবং সেই আর্জি আজ কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য খারিজ করে দিলেন। বোঝাই যাচ্ছে অভিষেক কতটা মরিয়া বিদেশ যেতে, যে এই মামলা যখন হাইকোর্টে শুনানি চলছিল তখন মামলার শুনানি নাকি দ্রুত হচ্ছে না, এই অভিযোগে অভিষেক সুপ্রিম কোর্টে পৌঁছে যান এবং আর্জি নেন যে সুপ্রিম কোর্টকে এই মামলা শুনতে হবে। সোমবার সুপ্রিম কোর্ট বিদেশ যাত্রার সেই মামলা আবার কলকাতা হাইকোর্টে ফিরিয়ে দিল এবং আজ সেই মামলার রায় দিতে গিয়ে মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য বললেন, কোর্ট আনকোর্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রায় 16টা মামলা বিচারাধীন, সেখানে যদি কাল নোটিশ পাঠিয়ে হাজিরা দিতে বলা হয় তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় কি করবেন। তার সঙ্গে মাননীয় বিচারপতি যোগ করলেন, এই মুহূর্তে চিকিৎসাটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, কোথায় হচ্ছে সেটা গুরুত্বপূর্ণ নয়। অকাট্য যুক্তি সন্দেহ নেই, কিন্তু যে আইনজীবী অভিষেকের আর্জির বিরোধিতা করে আদালতে দাঁড়িয়েছিলেন সেই বিক্রম বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে স্টুডিওতে আছেন আমার সঙ্গে। বিক্রমকে ধন্যবাদ, পায়ে চোট থাকা সত্ত্বেও প্রবল যন্ত্রণা উপেক্ষা করে এখানে আসার জন্য। বিক্রমের কাছে আমার প্রথম প্রশ্ন থাকবে যে অভিষেক এই প্রথমবার বিদেশ যাচ্ছে এমনটা তো নয়, এমনকি এর আগে আদালতের অনুমতি নিয়ে তিনি বিদেশ গেছেন একাধিকবার এবং চিকিৎসার কথা বলেই বিদেশে গেছেন, কিন্তু এইবারে এমন কি হলো যে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি স্বয়ং এই আর্জি খারিজ করে দিলেন? না, আগেরবার যিনি যে বিদেশে গিয়েছিলেন সেটাকে একেবারে আদালতের অর্ডার বললে ঠিক জিনিসটা হবে না, কারণ তিনি যখন বিদেশের জন্য আবেদন করেছিলেন কোর্টের তরফ থেকে যে ইনভেস্টিগেটিং এজেন্সি বা ইউনিয়ন অফ ইন্ডিয়ার তরফ থেকে সেটাকে অবজেকশন জানানো হয়নি। তিনি যদি অ্যাপ্লাই করেন তাহলে তিনি আইনানুগ ব্যবস্থা নিয়ে তিনি যেতে পারেন এবং সেই সময় তিনি কিন্তু অ্যাকিউজড বা কিছু ছিলেন না, তিনি তখন উইটনেস ছিলেন যে মামলাটা ছিল। এইটা ছিল ক্রাস, কারণ যখন সুপ্রিম কোর্টে মামলাটা গিয়েছিল ইনভেস্টিগেটিং এজেন্সি অপোজ করেনি, তিনি তখন অ্যাকিউজ ছিলেন না, তার নামে এতগুলো কেস ছিল না। এবং সুপ্রিম কোর্টে যখন আমাদের এসএল, এটা আমার সন্দেহ হয় এই জন্য কারণ সুপ্রিম কোর্টে তিনি যখন এই মামলা দ্রুততার সাথে শুনানি করার জন্য তিনি বলেছিলেন, তখন সেই এসএলপিটার মধ্যে তিনি যে বিদেশ যাওয়ার পারমিশন পেয়েছেন কোর্টের থেকে তার মিডিয়া রিপোর্টটা ছিল, কিন্তু অর্ডারটা আমরা কিন্তু এসএলপির মধ্যে পাইনি, ওনার কাছে আছে কি আজকে কোর্টের কাছে যখন আর্গুমেন্ট হয় তখন ওই আর্গুমেন্টের মধ্যে এই জিনিসটা আমরা বুঝতে পারি যে অর্ডারটা কিন্তু কোর্ট অর্ডার দিয়েছেন এরকম বিষয়টা না। ইনভেস্টিগেটিং এজেন্সির তৎকালীন যারা ভারত সরকারের হয়ে দাঁড়িয়েছিলেন তারা এই অবজেকশন দেননি, কারণ তিনি তখন উইটনেস ছিলেন সেই সংক্রান্ত মামলাতে। এখন যেটা দ্বিতীয় বিষয়, যেটা এইখানে আর্গুমেন্টের বিষয়ে উঠে এসেছিল, তিনি বিদেশ যাওয়ার ট্রিটমেন্টের জন্য বিদেশে যেতে চাইছিলেন, এবার তিনি তার সপক্ষে কিছু ডকুমেন্টস কোর্টের কাছে দেখিয়েছিলেন। তার একটা মেডিকেল প্রেসক্রিপশন তিনি দেখিয়েছিলেন, যে প্রেসক্রিপশনটা ইস্যু হয়েছে 4 জুন 2026-এ। সেখানে একটা অদ্ভুতভাবে প্রথমত সেই প্রেসক্রিপশনটার উপরে মেডিকেল রেজিস্ট্রেশন নাম্বার, যিনি ডাক্তার তার কোনো রেজিস্ট্রেশন নাম্বার নেই সেই প্রেসক্রিপশনটার মধ্যে, সব থেকে বড়। আমি দর্শকদের একটু দেখিয়ে নিই, আমার হাতেও রয়েছে এইখানে নাম্বার থাকার কথা, যেটা বিক্রম বলছে অনুপস্থিত তো আমরা দেখতেই পাচ্ছি, এবং এখানে থাকাটা তুমি বলছো আইনত এটা মাস্ট, ওখানে না হোক মানে কোনো পেশেন্টের যে আইনত মাস্ট, মানে এখানে যেটা আপনার মেডিকেল ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল প্রফেশনাল কন্ডাক্ট এথিক্স রেগুলেশন 2002 যেটা আছে, সেখানে 1.4-এ একদম স্পেসিফিক বলা আছে যে এভরি ফিজিশিয়ান শ্যাল ডিসপ্লে the registration number accorded to him by a state medical council/medical council of India in his clinic and in all his prescriptions. এটা একদম স্পেসিফিক বলা আছে। এইটা ছাড়া কোনো মেডিকেল প্রেসক্রিপশন ভারতবর্ষের গ্রাহ্যই হবে না, এটা হচ্ছে সবথেকে বড় কথা। এবং অদ্ভুতভাবে এই প্রেসক্রিপশনটার মধ্যে আরও একটা জিনিস আছে, সেইখানে আমি জানি না কোনো ডাক্তারবাবুরা এরকম ধরনের প্রেসক্রাইব করেন কি না, অ্যান্ড দিস মে বি ডান অ্যাট আ টার্সিয়ারি কেয়ার হসপিটাল, সেটা আমি মানলাম, ওয়্যার দ্য পেশেন্ট ওয়াজ প্রিভিয়াসলি ট্রিটেড। এরকম রেকমেন্ডেশন হয় বলে তো অন্তত আমার জানা নেই। আর ওই রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু একদম ম্যান্ডেটারি, কোনো ডাক্তার কোনো পেশেন্টকে ট্রিটমেন্ট করে একদম মেডিকেলের যে প্রফেশনাল কোড অফ কন্ডাক্ট রেগুলেশন 2002 সেই অনুযায়ী একদম পুরোপুরি এটা ম্যান্ডেটারি, এটা ছাড়া হয় না। তারপরেও বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি এটা বললেন যে ঠিক আছে, তাকে এসএসকেএম হসপিটালে মেডিকেল বোর্ডের কাছে তিনি যান, যদি এসএসকেএমের মেডিকেল বোর্ড সেটা ওপাইন করে যে না তার ট্রিটমেন্ট যেটা তিনি করাবেন সেই ট্রিটমেন্টটা ভারতবর্ষে কোথাও হয় না, সেটা বিদেশে হয়, তাহলে তো ডেফিনেটলি কোর্ট সেটা কনসিডার করতেন, কিন্তু সেটাতে তিনি রাজি হলেন না।
তার অ্যাডভোকেট এটা বললেন অনলাইনে যে অন ইনস্ট্রাকশন অফ দ্য ক্লায়েন্ট, যেটা অ্যাডভোকেটরা সাধারণত বলে থাকেন এবং খুবই পারদর্শী অ্যাডভোকেট যে তিনজন ছিলেন, তারা বললেন যে না, আমরা সেটা কোনোভাবে ক্লায়েন্টের কনসেন্ট নেই, তাই জন্য অন ইনস্ট্রাকশন আমরা এটা করব না, এটা বললেন। তার পরবর্তীকালে দেখা গেল যে ওনার বিরুদ্ধে কোর্টের অর্ডারে উঠে এসেছে 15খানা এখনও অবধি পেন্ডিং কেস জানা যাচ্ছে। তো ইনফ্যাক্ট হাইকোর্টেও 4-5টা কেস পেন্ডিং আছে, কখন তাকে কোন সময়তে লাগবে, প্লাস কোর্টেও অনেক সময় লাগে, অনেক সময় চার্জের সময় লাগে, ট্রায়ালের সময় লাগে, অনেক ক্ষেত্রেই কোর্টে লাগে। তো এই সব অবস্থাকে তিনি বিচার বিবেচনা করে তার আজকে আর্জিটা খারিজ করে দিয়েছে। কিন্তু এখানে একটা অদ্ভুত বিষয় আমি বুঝতে পারছি না, তিনিও বা বারবার যে ট্রিটমেন্টটা ভারতবর্ষে হয় তিনি বিদেশে যেতে চাইছেন কী কারণে? রাজনৈতিক দেখুন অনেক ইস্যু থাকতে পারে, আমি রাজনৈতিকের তরফ থেকে কিছু বলছি না, কিন্তু বিদেশ যাওয়ার তার কারণটা কি ট্রিটমেন্টের জন্য, এটা কিন্তু আদালতের কাছে কোনোভাবেই খোলসা হয়নি, বা তিনি তার কাগজপত্র বা ডকুমেন্টস দিয়ে কোনোভাবেই কিন্তু আজকে আদালতে সেটাকে এস্টাবলিশ করতে পারেননি যে তার বিদেশ যাওয়ার আদতে কোনো প্রয়োজনীয়তা আছে কিনা। সেই জন্যই আজকে আদালত এটাকে সবাইকে শুনানি করে, অনেকক্ষণ শুনানি হয়েছে, তারপরে এটাকে খারিজ করে দিয়েছে। ধন্যবাদ বিক্রম। দেখুন, মূল প্রশ্নটা কি? অভিষেক বন্দ্যোপাধ্যায় কি চিকিৎসার অজুহাতে বিদেশে পালিয়ে যেতে চাইছেন? রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায় আজই বলেছেন এক্স্যাক্টলি এই আশঙ্কাটা, কোট আনকোট স্বাস্থ্যমন্ত্রী বলছেন কোর্ট বুঝে গেছে অভিষেক পালাতে চাইছিল, লক্ষণ রেখা টেনে দিয়েছে আদালত। দেখুন, এই প্রশ্নটাকে শাসকের রটনা বলে কালীঘাট তৃণমূল উড়িয়েই দিতে পারত, কিন্তু সেই সরল হিসেবটাকে সম্পূর্ণ গোলমাল করে দিল দুটো ফ্যাক্টর। প্রথম ফ্যাক্টরে আসি। কয়েকদিন আগেও যাকে দলের সাধারণ সম্পাদক করা হয়েছিল নতুন করে মুখপাত্র করা হলো, সেই মদন মিত্র আজ এবিপি আনন্দের ক্যামেরার সামনে একাধিক বিস্ফোরক দাবি করেছেন। মদন মিত্র বলছেন রাজ্য সরকারের তরফে যাতে অভিষেকের বিদেশ যাত্রার মামলায় কোর্টে আপত্তি তোলা না হয়, তাই বিজেপির সঙ্গে কথা বলার জন্য মদন মিত্র এবং কুণাল ঘোষকে বলেছিলেন স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, তার পরের দিন মদন মিত্র এবং কুণাল ঘোষকে অভিষেক নাকি বলেন কোট আনকোট শুভেন্দুর সঙ্গে কথা বলে জানিও কি হলো। ভাবুন, এই কথা সত্যি হলে অভিষেক তার প্রস্তাবের ফলো আপও করেছেন, এবং কার সঙ্গে কথা বলার প্রস্তাব দিচ্ছেন অভিষেক? অ্যাকর্ডিং টু মদন মিত্র, স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভাবুন, আমি অনুষ্ঠানের এই পর্বে প্রথমে আমার সহকর্মী কৃষ্ণেন্দু অধিকারীকে দেয়া মদন মিত্রের সেই বিস্ফোরক সাক্ষাৎকারটার মূল অংশটা একটু দেখেন। কথা হচ্ছে পলিটিক্সের থেকে নিজেকে একটু সরিয়ে রাখা কিছুদিনের জন্য। তখন হঠাৎ বলল, তাহলে তুমি বলো যে ওদের এদিকে বলতে অপোজ না করতে আমার পিটিশনটা, আমাকে আমেরিকায় আমার যাওয়ার আছে। হাইকোর্টের নির্দেশের পরও এসএসকেএমের চিকিৎসা করাতে যাননি। নির্দেশকে চ্যালেঞ্জ করে ছুটেছিলেন সুপ্রিম কোর্টে, কিন্তু সেই মামলা ফিরিয়ে দেয় সর্বোচ্চ আদালত। এবার কলকাতা হাইকোর্টেও বড়সড় ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিলেন না বিচারপতি সৌগত ভট্টাচার্য। আর এই আবহেই বিস্ফোরক দাবি করলেন মদন মিত্র। আমাদের যে চিন্তাধারাটা ছিল যে আমরা সরাসরি অভিষেকের সঙ্গে কথা বলবো, ও চুপ করে শুনছিল, তো ওকে আমরা পুরো বুঝিয়ে বললাম যে তুই ছাড়লে তোর ওপর থেকে রাগটা বেরিয়ে যাবে। সবটা শুনে অভিষেক বলো, তুমি একটা কাজ করো, তুমি ওদের বলো আমার বিদেশ যাত্রার পারমিশনটা দিয়ে দিতে। কথা হচ্ছে পলিটিক্সের থেকে নিজেকে একটু সরিয়ে রাখা কিছুদিনের জন্য। তখন হঠাৎ বলল, তাহলে তুমি বলো যে ওদের এদিকে বলতে অপোজ না করতে আমার পিটিশনটা, আমাকে আমেরিকায় আমার যাওয়ার আছে, ছেড়ে দিক, আমি ট্রিটমেন্ট করাতে যাবো, তারপর তাড়াতাড়ি ফিরে আসবো। ও আমি যদি পলিটিক্স থেকে সরতে পারি কিছুদিনের জন্য, ওরা আমার ট্রিটমেন্ট করতে দেবে না কেন? সত্যি কি তাহলে বিদেশ যেতে মরিয়া হয়ে উঠেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? বিজেপির সঙ্গে সেটিং পর্যন্ত করতে রাজি ছিলেন তিনি? এই প্রসঙ্গে আরো চাঞ্চল্যকর দাবি করেছেন মদন মিত্র। এটা ধরে নিয়েই বলছে, মানে উইচ ইজ ভেরি আনফর্চুনেট ফর আস, এটা ধরে নিয়েই বলছে দ্যাট উই ওয়ার সেন্ট বাই শুভেন্দু, মানে আমরা শুভেন্দুর লোক হয়ে গেছি, মানে আমাদের শুভেন্দু পাঠিয়েছে, মানে ব্যাপারটা তাই দাঁড়াচ্ছে। কুণাল ছিল, কুণাল পুরোটাই তো আমি আর কেউ ছিল, নো থার্ড পার্টি, নো ফোর্থ পার্টি। তারপরে বলতে লাগলো যে পেন্ডিং মামলাগুলো তুলে দিক,
আমার জামিনটা অপোজ করছে, এটা ছেড়ে দিক। এখানেই থামেননি মদন মিত্র, আরও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন তিনি। আপনি এবং কুণাল ঘোষ যে প্রস্তাব দিয়েছিলেন সেই প্রস্তাব শুনে উনি তো মানেননি, মানলে বই মানেননি নয়, আমাদের বলেছেন কথা বলে জানাবে। পরের দিন জিজ্ঞেস করেছেন কি হলো, বললো আমাদের শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল, যে শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাও ওরা কি সিদ্ধান্ত নিচ্ছে। তারপরের দিন আমাদের বললো কি হলো, বলেছিলাম না ওরা ছাড়বে না আমায়, ও আমার ট্রিটমেন্ট করাবার জন্য বিদেশ যেতে দেবে না। মদন মিত্রর দাবি ঘিরে রহস্য আরো ঘনীভূত হলো। কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ। চমকে উঠলেন তো? চমকের আরও বাকি আছে। এবার আসবো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই দ্বিতীয় ফ্যাক্টরে। এই সংলাপের 3 কুশীলবের দ্বিতীয়জন কুণাল ঘোষ, যিনি কিন্তু মদন মিত্রের মতো কালীঘাট তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়াননি। কুণাল ঘোষ এখনও দলের সাধারণ সম্পাদক এবং প্রধান মুখপাত্র। সাংবাদিকতার সূত্র মেনে মদন মিত্রের এই মারাত্মক অভিযোগ ক্রস চেক করতে, কনফার্ম করতে আমরা কুণাল ঘোষের সঙ্গে কথা বলি। লক্ষ্য করবেন, কুণাল ঘোষ কিন্তু পুরোটা শুনে একবারও বলেননি যে মদন মিত্র অসত্য কথা বলেছেন বা এই রকম কোনো ঘটনাই ঘটেনি। বরং কুণাল ঘোষ বলেছেন কোট আনকোট, দলের মধ্যে যখন আমরা একসঙ্গে পাশাপাশি বসে দল, কর্মী সবাইকে বাঁচানোর চেষ্টা করছি, ভেতরের সেই বৈঠক নিয়ে কথা বলবো না। মদনদাকে বলবো যে আজ হয়তো তুমি আমাদের বৃত্তে নেই, কিন্তু আমাদের বৃত্তে থাকাকালীন কখন কি আলোচনা হয়েছে তার অংশবিশেষ তুলে ধরা যায় না। এ পরের কথা আরও গুরুত্বপূর্ণ, যদি কোনো কথা হয়ে থাকে তাহলে তা ব্যক্তিগত কথা, তাহলে তো কেউ বিশ্বাস করে আর কথাই বলবেন না। কে বলছেন? কুণাল ঘোষ। ভেবে দেখুন, রিজয়েন্ডারের বদলে কুণাল ঘোষের এই বক্তব্য পরোক্ষে কি মদন মিত্রের দাবিকেই কনফার্ম করছে না? আপনারা দেখুন এবং নিজেরাই বিচার করুন। ইলেকশনের পর দল যখন নানা ধরন প্রতিকূল পরিস্থিতির মধ্যে এবং বৃহত্তর ষড়যন্ত্রের মুখে ছিল, তখন দল এবং দলের কর্মীদের বিভিন্ন জায়গায় রক্ষা করার জন্য আন্তরিকভাবে কিছু চেষ্টা করেছি। কিভাবে কি চেষ্টা করেছি তার ব্যাখ্যা আমি দেবো না। আর দলের মধ্যে যদি কারোর সঙ্গে কোনো কথোপকথন, কথার পিঠে কথা, তার আগের একটা প্রেক্ষিত থাকে, তার পরের একটা প্রেক্ষিত থাকে হয়, আমি এ বিষয়ে কোনো মন্তব্য করব না। মদন মিত্র তিনি আজ আমাদের বৃত্তে নেই, তিনি গেছেন। আমি শুধু মদন মিত্রকে অনুরোধ করব যে আপনি তো এত সিনিয়র, কোনো একটা ফেজে, কোনো একটা বিষয়ে যদি কোথাও কোনো কথা হয়ে থাকে, সেগুলো এইভাবে হয় না, তাহলে লোকের সঙ্গে লোকের ব্যক্তিগত সম্পর্ক বলে আর কেউ কাউকে বিশ্বাস করবে না। ফলে আমি মদনদাকে অনুরোধ করব যে দলের মধ্যে যখন আমরা একসঙ্গে পাশাপাশি বসে দল, কর্মী সকলকে বাঁচানোর বিভিন্ন ধরনের প্রসেসে আমরা চেষ্টা করেছি, আমি এ বিষয়ে ভেতরের বৈঠক নিয়ে আমি একটি শব্দও বলবো না। আমি শুধু মদনদাকে বলবো, মদনদা তুমি আজকে হয়তো আমাদের বৃত্তে নেই, কিন্তু আমাদের বৃত্তে থাকাকালীন কখন, কোন দিন, কোন কি আলোচনা, তার অংশবিশেষ তুলে ধরে আমি সেই জায়গাটাতে অনুরোধ করব, এটা করা যায় না। অনির্বাণের কাছে আসতে হবে। প্রশ্ন তো একটাই, অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বিদেশ যাত্রার জন্য শুভেন্দু অধিকারীর সঙ্গে ডিল করতে চেয়েছিলেন এবং মধ্যস্থতাকারী হিসেবে ব্যবহার করতে চেয়েছিলেন মদন মিত্র এবং কুণাল ঘোষকে। না দেখুন, এটা হাইলি স্পেকুলেটিভ। এখানে মদনদা, কুণালদা কথা বলছেন এবং তারা তাদের মধ্যেই কথা হয়েছিল না হয়নি, কে কনফার্ম করবে না করবে, তাদের মধ্যেকার কথা সত্যি না মিথ্যে আমার পক্ষে বোঝাই সম্ভব নয়। কিন্তু পাবলিক ডোমেনে যেটা আছে, যেটা কিন্তু কুণাল ঘোষ এখনো কালীঘাট তৃণমূলের পদে এবং মুখপাত্রের পদে আছেন, তাহলে তো তার বলা উচিত ছিল যে সমস্তটা মিথ্যে। বললেন না তো? সত্যিও বলেননি। তিনি বলেছেন, যা বলেছেন মানে মানুষ দেখেছেন, সেটা মানুষের বিবেচনা। সেটা কুণালদাকে প্রশ্ন করা হয়েছে, উনি উত্তর দিয়েছেন, মানুষ বিবেচনা করবেন। আমার বক্তব্য, 3 জন ক্লোজ ডোরের ভেতরে এই কথা বলেছিলেন নাকি ফুটবল ওয়ার্ল্ড কাপ নিয়ে আলোচনা করছিলেন সেটা তো আমি জানি না। ঠিক, কিন্তু সেই 3 জনের একজন যদি বাইরে গিয়ে একটা কথা বলেন, সেটা যদি অসত্য হয়, তাহলে আরেকজন যিনি এখনো পুরো মাত্রায় দলে এবং দলের কেন্দ্রে আছেন এবং
একমাত্র না হলেও লড়াকু অনির্বাণকেও আমি ধরবো, হ্যাঁ, প্রদীপ্তকেও ধরবো। যাই হোক, এই লড়াকু সৈনিকদের যিনি কেন্দ্রে আছেন তিনি মিথ্যে বলে উড়িয়ে না দিয়ে তিনি স্পেকুলেশনকে ওনার বক্তব্যের পর আর কিছু থাকে না। আমি সেটাই বলছি, সেই স্পেকুলেশনের অংশগ্রহণ করার এই মুহূর্তে আমি না সেই জায়গায় আছি না, তাতে খুব আগ্রহ বোধ করছি, কারণ এই স্পেকুলেশনে ফুয়েল দিলে এই স্পেকুলেশনটাই বাড়বে, তাতে কাজের কাজ কিছু হবে না। কারণ পয়েন্ট হচ্ছে এইটা যে ধরুন বিক্রম একটু আগে যেটা এখানে বললো, আপনি যেটা বললেন যে অপোজ করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাত্রা, এবার তার চিকিৎসা সংক্রান্ত বিষয়ে বিদেশ যাত্রা অপোজ করবার মানে এটার পেছনেই বা বিক্রমরা পড়ে আছে কেন? মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি চিকিৎসা করাতে যায়, আমার ক্লায়েন্ট পড়ে আছে, ব্যক্তি বিক্রমের কথা বলছি না, তোমার পয়েন্টটা কি? আমি ব্যক্তি বিক্রমের কথা বলছিও না, মানে ক্লায়েন্ট সেই হিসাবেই বলছি। তো সেটাই বা তারা পড়ে আছে কেন? যদি চিকিৎসা করাতে যায়, তার চোখটা যদি চিকিৎসা অসুবিধাটা কি হতে পারে সেখানে? যে স্পেকুলেশনটা দাদা আমি শেষ করে, আজকে আপনি অভিযোগ দায়ের করেছেন, কোনো এফআইআর করেননি, সাক্ষ্য দিয়েছেন, গুরুত্বপূর্ণ সাক্ষ্য। যাক, তাও ভালো। আমি সকালে উঠে না আনন্দবাজারটা খুলে 3 নম্বর 4 নম্বর পাতাটা খুঁজি যে আজকে অভিজিৎ দা কোনো এফআইআর করেছেন কিনা, তাহলে বুঝি যে দিনটা নর্মাল যাবে। আর যদি দেখি করেননি, অভিজিৎ দা কোনো এফআইআর করেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, আমি শেষ করিনি। আর আজকে কালকে একটা করে দেবেন এফআইআর। এবার আমি আপনাদের বলে বলবো, বিদেশ যাবেন, পলিটিক্যাল অভিযোগ হচ্ছে উনি পালিয়ে যাবেন, এই বিদেশ করে ফিরবেন, এটা পলিটিক্যাল অভিযোগ, তাই তো? আচ্ছা, গত 2023 থেকে 25-এর মধ্যে, মানে 2 বছরের মধ্যে তিনি 12 বার বিদেশ গেছেন, এটা অন রেকর্ড কোর্টে এটা জানানো হয়েছে। একবারও পালিয়ে যাননি। তার ডিপ্লোম্যাটিক পাসপোর্ট আছে, তার পাসপোর্ট এমন নয় যে হঠাৎ করে ফোর্স করে তিনি এদিক ওদিক চলে যেতে পারবেন, সরকার কিছু জানবেন, এটা সম্ভব নয়। তৃতীয় কথা, এই যে পালিয়ে যাবে যে এই রবটা তোলা হচ্ছে, আজ অবধি কোন তদন্ত একটা লজিক্যাল কনক্লুশনের ধারে কাছে গেছে যে তাকে পালিয়ে যেতে হবে? শুধুমাত্র ডাকাডাকি করা, ঘন্টার পর ঘন্টা তাকে জেরা করা বাদ দিয়ে আপনি একটা কোনো অভিযোগের ভিত্তিতে একটা কোনো তদন্ত, সে ইডি হোক, সে সিবিআই হোক, সে অধুনা রাজ্য পুলিশ নয় এখন শুরু করেছে, ইডি সিবিআই তো 12 বছর ধরে চালিয়েছে। মূল প্রশ্নের উত্তর কিন্তু বিক্রম দিয়ে দিয়েছিল আগেই, সেটা হচ্ছে অন্য বিদেশ যাত্রাগুলোর ক্ষেত্রে 16টা বা 15টা মামলা পেন্ডিং ছিল না কোর্টে, যে ইস্যুটা আজকে খোদ বিচারপতি তুলে ধরেছে। ঠিক কথা, এই 16টা মামলার কথা বলা হচ্ছে, এটা সম্ভবত 4টা মের পর শুরু হয়েছে, তার মধ্যে বোধহয় 17টা মামলা অভিজিৎ দার করা। তো এবার এফআইআর একটা মানুষের বিরুদ্ধে রোজ একটা করে করবে, রোজ একটা করে একজন এফআইআর করে চিকিৎসার জন্য কোথাও যেতে পারবে না, অসুবিধাটা কি? সেই চিকিৎসাটাকে আমার একটা প্রশ্ন, যে চিকিৎসার জন্য উনি বিদেশ যেতে চাইছেন সেই চিকিৎসাটা কি ভারতবর্ষে অ্যাভেলেবেল নয়? সেইটা তাকে তো দেখাতে হবে কোর্টের কাছে। চিকিৎসার জন্য হঠাৎ করে তাকে বিদেশে যেতে দেবে, তার এতগুলো মামলা পেন্ডিং। আরেকটা কথা, যখন ইডির কথা তুলছেন, যখন স্যাংশন ইডি বা সিবিআই যখন কাজ করে, তাদের একটা স্যাংশনের ব্যাপার থাকে চার্জশিটের ওই সময়টাতে। সেই স্যাংশন রাজ্য সরকারের তরফ থেকে চেয়েও পাওয়া যায়নি এবং আদালতকে বারবার সেই স্যাংশনের জন্য ইন্টারভিন করতে হয়েছে, অর্ডার ইস্যু করতে হয়েছে। আমি তাহলে এখানে একটা প্রশ্ন আছে, একটা টেকনিক্যাল প্রশ্ন আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অ্যাকিউজড হিসেবে দেখিয়ে এখন অবধি কোন চার্জশিটটা প্রিপেয়ার হয়েছে যেটা স্যাংশনের অপেক্ষায় আছে? দেখুন, আমি একটা কথা বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে নিয়ে আলোচনা হচ্ছে তার নামে কটা চার্জশিট হয়েছে বলতে পারবো না। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে হ্যাঁ, সেটা কোন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেটা কোন অভিষেক বন্দ্যোপাধ্যায়? দেখুন সুমন দা, আমি ঠিক এই পয়েন্টটা দিয়ে আসছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মানে আমি কি তাহলে, দেখুন আমি লেম্যান হিসেবে আমি কি তাহলে দেখবো? এক সেকেন্ড, আমি দেখুন সাধারণ মানুষ হিসেবে, হ্যাঁ আইনজীবী নয়, সাধারণ মানুষ হিসেবে আমি লেম্যান হিসেবে কি তাহলে এইটা ভাববো যে 4 মের আগে অবধি চার্জশিটেও যার সম্পর্কে লেখা হতো যে সাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার রাজনৈতিক পরিচয়, তিনি কোন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কোন বাড়িতে থাকেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিচয় কি, ঠিকানা কি, এটা চার্জশিটে অবধি মানে অস্পষ্ট রাখা হতো, সেই ছবিটা 4 মের পর পাল্টে গেল ববি। হ্যাঁ, মানে আমি বলছি তাই অনির্বাণ যে মানে ফ্যালাসিটা দিচ্ছে, সেই চার্জশিট তো আমাদের সবাইকে বিস্মিত করেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বা সাম অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে তৃণমূল সরকার চলছে নাকি? আমার এগেইনস্ট 38টা কেস করেছে, কোয়াশিং করে এখনো 13খানা আছে, সব কটা চার্জশিট করে দিচ্ছে। আমি জীবনে কাউকে চড় মারিনি, এমন সেকশন বাধা দেয়নি যে মানে বাদ দেয়নি। আপনি আমাকে বলুন, ওনাকে বলুন যে করোনার মতো একটা খতরনাক একটা ডিজিজ, সেইখানটায় অভিষেক ব্যানার্জি বললো মেগা কোভিড টেস্ট 12ই জানুয়ারিকে বেছে নিল 2022, সেখানে
26 জন ডাক্তার মিলে দিচ্ছে 53,208 জনকে করোনা টেস্টে। কাদেরকে লাগিয়েছে? সিভিক ভলেন্টিয়ারদের। কেবলমাত্র ভেন্ডার হয়েছে একজন, যেখানে আইসিএমআর গাইডলাইন অনুযায়ী একমাত্র রেকগনাইজড ভেন্ডার ছাড়া পাবে না। এবং সেই ক্ষেত্রে যখন হোল ওয়েস্ট বেঙ্গলে মাত্র করোনা টেস্ট হয়েছে 73,000 জনের, সেখানে ও 72,000 জনের, সেখানে ও করছে হচ্ছে 53,000। তাহলে 18,000 লোককে টেস্ট করেছে, আর আইসিএমআর এর লগে উঠে গেল 23,000 জন করোনা এফেক্টেড, অথচ নাকি ডায়মন্ডে মাত্র 1100 জন। আপনি বুঝতে পেরেছেন? বেশ আমি তিন আইনজীবীর আইনি লড়াইয়ের মধ্যখানে লোকগুলোকে বলছে করোনা হয়নি। 53,000 যখন 30% হচ্ছিল, সেখানে ডায়মন্ডে মাত্র 2.1%, অর্থাৎ আপনার করোনা হলো, আমি বলে দিচ্ছি করোনা নেই। আপনি আরো 10 জনকে সংক্রমিত করলেন, তার মধ্যে কজন মারা গেল? কত বড় খুনি! ওর খুনের শাস্তি হওয়া উচিত। আমি তো আজকে বলে এলাম মেডিকেল কাউন্সিলে যে করোনাতে এই মেগা টেস্টের পরে কতজন মারা গেছে ডায়মন্ডে, পুরো ইনভেস্টিগেশন করতে। অভিজিৎদার মানে জানি না এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রত্যেকদিন দুটো করে মামলা করা বাদ দিয়ে, আমি বলেন ঠিক আছে দাদা, ঠিক আছে, এটা বাদ দিয়ে যদি আরো কিছু কাজ থাকতো ভালো হতো, কারণ বিজেপি কিন্তু পলিটিক্যালি খুব ভালো জায়গায় নেই। আপনাদের ধরবো, ধরুন না, আমি তো চাই ধরুন, দেখুন এবিপি আনন্দের মডেলটা একটু আলাদা। তিনজন কথা বললে কি শোনা যায় না। আমি দ্রুত এবার, কেন এই সংশয় আগের মামলার তুলনায় বা আগের অবস্থানের তুলনায়, সব থেকে বড় কথা আগের সময়টার তুলনায় এই সময়টা কেন আলাদা, আশঙ্কাটা কেন জোরদার, একবার পরে প্রতিবেদনে দেখেন। ওই যে একটা জিদে দাঁড়িয়ে গেল যে আমাকে বিদেশ যেতেই হবে, আমি যাবই। এখন দেখো, একটা তুমি লুকিয়ে ব্যাংকক হয়ে, নেপাল হয়ে, ভানুতুতু হয়ে তুমি জামাইকা পালিয়ে যেতে পারো। ভোটে ভরাডুবির পর একের পর এক মামলার চাপে বিধ্বস্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই প্রেক্ষাপটে তার বিদেশ যাত্রার আবেদন নিয়ে বিস্ফোরক দাবি করলেন মদন মিত্র। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত যুব তৃণমূলের একদা সাধারণ সম্পাদক বিনয় মিশ্র। গরু পাচার থেকে শুরু করে কয়লা পাচার একাধিক কেলেঙ্কারিতে যিনি অভিযুক্ত, কেন্দ্রীয় এজেন্সি যাকে হন্যে হয়ে খুঁজছে, সেই বিনয় মিশ্র নাকি ভারতের গণ্ডি ছাড়িয়ে এখন গা ঢাকা দিয়ে রয়েছেন দক্ষিণ প্রশান্ত মহাসাগরের মাঝে ছোট্ট দ্বীপরাষ্ট্র ভানুয়াতুতে। আজও তাকে ধরতে পারেনি কেন্দ্রীয় এজেন্সি, ধরাছোঁয়ার বাইরে তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ও উধাও, তাঁকেও খুঁজছে পুলিশ। সেবাশ্রয় প্রকল্পে দুর্নীতি, তোলাবাজি, রিসর্ট দখল করে রাখা, মাটি চুরি থেকে শুরু করে আমফানের ত্রাণ দুর্নীতি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। 13 জুন থেকে তাঁকে খুঁজছে পুলিশ। শালবনী থানায় দায়ের হওয়া জমি দুর্নীতির মামলায় মঙ্গলবার তাঁর নিউ আলিপুরের বাড়িতে তল্লাশি চালায় সিআইডি, কিন্তু সুমিত রায়ের এখনো কোনো খোঁজ নেই। এই পরিস্থিতিতে বুধবার সুমিতের ঠিকানায় পৌঁছয় এবিপি আনন্দ। গতকাল শালবনী থানার মামলায় সিআইডির তদন্তকারী আধিকারিকরা নিউ আলিপুরের এই বাড়িতে এসেই তল্লাশি অভিযান চালান। তাদের কাছে অ্যারেস্ট ওয়ারেন্ট ছিল এবং অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে তারা বাড়ির মধ্যে যান। বাড়ির বারান্দা এবং ছাদে তল্লাশি অভিযান চালানো হয়, কিন্তু সুমিত রায়ের কোনো খোঁজ পাওয়া যায়নি। আজ আবার আমরা সুমিত রায়ের বাড়ির সামনে এসেছি। সুমিতবাবু বাড়িতে আছেন? সুমিতবাবু বাড়িতে আছেন? দুটো গেট সম্পূর্ণ বন্ধ, বাড়ির কেউ কোনো সাড়া শব্দ দিচ্ছে না। এর আগে তোলাবাজির একটি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের নিউ আলিপুরের ঠিকানায় পৌঁছেছিল পুলিশ। পালিয়ে গেল কেন? কোথায় গেছে? 13 জুন মাঝরাতে সুমিত রায়ের মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে গেছিল পুলিশ। রাতভর বাড়ির দরজায় অপেক্ষার পর সকালে বাড়ির সামনের দুটি গেটের তালা ভেঙে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢোকে পুলিশ। প্রায় 1.5 ঘন্টা তল্লাশি চালিয়েও খোঁজ পাওয়া যায়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের। সেই থেকেই বেপাত্তা তিনি। যদি কেউ মনে করেন যে এটা এখান থেকে আমি ওই জায়গাটা বেস্ট ট্রিটমেন্টটা পাবো, যদি কেউ চেষ্টা করেন, তো সেই তার সঙ্গে হসপিটালের ব্র্যান্ড নেম দিয়ে, এবার আপনি বলুন সবকটা হসপিটাল প্রাইভেট বা সরকারি সবকটাই যদি সমান হয়, তাহলে মানুষ বেছে বেছে এটা না হলে ওটা, না হলে সেটা, এটা যান কেন? আমাদের সরকার যথেষ্ট কঠিন স্ট্রং সরকার, কারণ মানুষ আমাদের এদের বিরুদ্ধে ভোট দিয়েছে এবং এদের যা দুর্নীতি আছে, যতক্ষণ না দুর্নীতি সামনে আসবে এদেরকে ভারত থেকে যেতে দেওয়া হবে না।
অনেক আগেই দেশ ছেড়েছেন গরু ও কয়লা পাচার কাণ্ডে অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্র। খোঁজ নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের। এই আবহেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাত্রার আবেদন নিয়ে বিস্ফোরক দাবি করলেন মদন মিত্র। মৈত্রকর চক্রবর্তী, শিবাশিস মৌলিক ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, রাজনীতিতে জল্পনা কখনো সত্যি প্রমাণিত হয়, কখনো মিথ্যে। এবং বঙ্গ রাজনীতিতে বেশ কয়েক সপ্তাহ ধরে যে জল্পনাটা চলছিল তা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক সন্ন্যাস নেবেন এবং তার বিনিময়ে বিদেশে যাওয়ার ছাড়পত্র পাবেন রাজ্য সরকারের কাছ থেকে। এই ডিল করার চেষ্টা শেষ পর্যন্ত ঘেঁটে গেছে নাকি এখনও তামাদি হয়ে যায়নি তা আমরা জানি না, কিন্তু আজ মদন মিত্র কার্যত হাটে হাঁড়ি ভেঙেছেন। বলা যায় জল্পনার কাঠামোর ওপর শেষ পর্যন্ত কি তথ্যের মাটি পড়ল। মদন মিত্র পরিষ্কার জানিয়েছেন যে অভিষেক বলেছিলেন শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাও কি হলো, অর্থাৎ শুধু ফিলার বা প্রস্তাব নয়, ফলো আপও করা হয়েছিল মদন মিত্রের কথা অনুযায়ী। এখন ভবিষ্যতে এটা আমরা কোনোদিন দেখব না তো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই একই আর্জি নিয়ে উচ্চতর আদালতের দ্বারস্থ হচ্ছেন এবং রাজ্য সরকার কোনো এক রহস্যজনক কারণে সেইভাবে বিদেশ যাত্রার আর্জির বিরোধিতা করছে না, অথবা যে সংস্থা যে এজেন্সি তদন্ত করছে তারা এই আর্জির উল্টো দিকে কোনো বিরোধিতা না করে চুপ করে থাকছে। সজলও নিশ্চয়ই মানবে রাজনীতিতে অসম্ভব বলে কিছুই হয় না। অসম্ভব বলে কিছু হয় না। তো আমি আপনাকে বলছি, দেখুন আজকে মদনদার কথা এই রেনি সিজনে সেটাও নিয়ে আবার সন্দেহ থাকতে পারে, কিন্তু হ্যাঁ কুণালদা যে কথাটা বলেছে সেটা মারাত্মক, যে আলোচনার সারা একটা অংশ এরমভাবে পাবলিকলি বলা যায় না। মানে কুণালদা বললেন কাউকে বলো না, শুধু এবিপি আনন্দকে বলে দেবো, তাহলে আর কাউকে বলো না। কিন্তু দেখুন আমি এগুলোর মধ্যে যাব না। আমি আপনাকে একটা কথা বলছি যে এটা তো ঠিক, অধীরদাও বলেছেন, আমিও 2-4 জায়গায় বলেছি, আমাদের কথা তো আর বড় করে দেখাবে না। সেটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে এক হচ্ছে ডাক্তারের কাছে তুমি যেতে পারছো, তো ডাক্তারকে নিয়ে চলে এসো, সে টাকা তোদের কাছে আছে। যে একটা আস্ত প্লেন কিনতে পারে, হেলিকপ্টার কিনতে পারে, এই প্লেনটা পাঠিয়ে ডাক্তারকে আনতে পারে। আমার প্রশ্ন হচ্ছে আপনি ভাবুন তো এই লোক ছেলেটার কত কষ্ট। ও বিদেশে ছাড়া ডাক্তার দেখাবে না, লোকালিও কোনো ডাক্তার দেখাচ্ছে না। যে ডাক্তারের কাছে ট্রিটমেন্ট করাতে গেল সে ট্রিটমেন্ট না করে স্টেটমেন্ট দিয়ে দিল, সে লিখে দিল কি করতে হবে, যে ডাক্তারকে দেখিয়েছিল তার কাছে, এবং একটি হাসপাতালেই এই চিকিৎসা করাতে হবে, মানে আমেরিকার অন্য হাসপাতাল না। আমি আপনাকে বলছি যে দেখুন কমপক্ষে এর আগে বলতে পারবে, অনির্বাণ বলতে পারবে, এর আগে কবার গেছে চোখ দেখাতে বলতে পারবে না, কাজে যাই হোক। আমার বক্তব্য হচ্ছে 2-3 বার তো কমসে কম চোখের জন্য গেছে। আচ্ছা দাদা আপনি আমায় বলুন তো, যে ডাক্তারটা এতবার ফেল করছে সেই ডাক্তারের কাছে কেউ আবার যায়? আপনার চোখ নিয়ে যদি দেখেন যে একটা লোক 6 মাস 1 বছর ধরে সারাতে পারছে না, আমি কেন তার কাছেই যাব? প্রথম কথা হচ্ছে ওর এমনি বাজার খারাপ, তারপরে এই টাকাগুলোও নষ্ট হবে। অনির্বাণ বললো বটে যে বিজেপি ভালো জায়গায় নেই। সজল, আমার শুধু মনে করছিল অনিল বিশ্বাস উডল্যান্ডসে চোখের একটা অপারেশন করিয়েছিলেন বলে সংবাদ মাধ্যমে, মানে কেন এসএসকেএম নয় কেন উডল্যান্ডস, এ নিয়ে দিনের পর দিন বিতর্ক চলেছে। সে অবশ্য 25 বছর আগে। এটা এমন একটা সময় জ্যোতিবাবু মহাকরণে একটা বাথরুম বানিয়েছিলেন, তার ফিটিংস নিয়ে আলোচনা হয়েছিল। ইন্দিরা ভবনে একটা লিফট লাগিয়েছিলেন, সেই নিয়ে অনেক লড়াই হয়েছিল। আমরাও প্রতিবাদে ছিলাম না তা নয়, ছোট ছিলাম, কিন্তু প্রশ্ন হলো যে সেটা একটা সময় ছিল। কিন্তু আজ পরিবর্তিত পরিস্থিতিতে বাম নেতারাও 50 লাখ গাড়িতে ঘুরে বেড়াচ্ছে। আমার বক্তব্য সেটা না। আমার বক্তব্য হচ্ছে অনির্বাণ বলছে যে বিজেপি ভালো জায়গায় নেই, আমি যে তৃণমূলটাই তো নেই। আমার বক্তব্য বলছে তুই ওই শিবিরে, বলছে ও ওই শিবিরে, কে যে কার সাথে আর কার হাতে যে কাটি কার কার পেছনে দেওয়ার জন্য এগুলো আমরা জানি না। কিন্তু আমি একটা জিনিসই বুঝতে পারি যে আপনি যদি দেখেন এই সুমিতরা সন্দেহ করা হচ্ছে যে সম্ভবত দেশে, টুলু মণ্ডলকে সম্ভবত বলা হচ্ছে অলরেডি দুবাইতে চলে গিয়েছে। আপনি বলুন এর আগে ভানুয়াতুর না কোথায় আছে, সে ওরই এক চালা, সে গিয়ে বসে আছে। তাহলে ও যে সেখানে গিয়ে যে বাসা বাঁধবে না এর গ্যারেন্টি কোথায়? আর এই যে এত বড় বড়, ও তো লয়ার মানুষ, ও এই যে এত জ্ঞান এইগুলো নিয়ে আলোচনা করছে, আরেকজন লয়ারকে এখানে ক্রস না করে ও তো স্বতঃপ্রণোদিতভাবে এই মামলাটা ঢোকা যায় কিনা সেটা অবস্থা আমার জ্ঞান নেই, সেটা নিয়েও করে দাঁড়িয়ে বলতে পারতো। আমার যেটা বক্তব্য হচ্ছে যে দেখুন আমি একটা জিনিস বুঝি, যার এখানে দেখানোর প্রয়োজন হয় না বা ওনার বাইরে যাওয়ার প্রয়োজন তখনই হয় যখন উনি গর্তে পড়েন। আপনি মিলিয়ে দেখুন উনি কখন কখন বিদেশে যান, যখন ওনাকে নিয়ে কোনো না কোনো ডিসপিউট শুরু হয়, যখন ওনাকে নিয়ে কোনো সমস্যা শুরু হয় তখনই যেতে চান। এবার
রাজনৈতিক নির্বাসনে যাবেন কি যেমনভাবে খালেদা জিয়া এদিকে চলে এসছেন, উনি বাংলাদেশে গিয়ে আশ্রয় চাইবেন পলিটিক্যাল, এগুলো আমার বলার কিছু নেই। কিন্তু আমি শেখ হাসিনার কথা বলছি, সরি শেখ হাসিনার কথা বলছি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, ভাই আপনার যদি অসুখ হয়ে থাকে সত্যিকারে, আপনার যদি অসুখ না সারে, আপনি তো নিশ্চয়ই চোখটা বাঁচাবেন না বিদেশে যাবেন? চোখটা বাঁচানোর জন্য এই মানুষটা পশ্চিমবঙ্গের বাইরে ছেড়ে, পশ্চিমবঙ্গের বাইরে বড় এখন চিকিৎসা শাস্ত্রে আমরা অনেক এগিয়ে গেছি, ওরা মানুক না মানুক। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে সেটা উনি কোথায় কোথায় দেখিয়েছেন। বেশ, দেখবেন এখানে বিষয়টা হচ্ছে 2016 সালে আমি যদি খুব ভুল না হয়ে থাকে, তার যে মারাত্মক দুর্ঘটনা ঘটেছিল এটা তো মিথ্যে নয়, এবং তারপরে দীর্ঘ সময় ধরে তার চোখের এই সমস্যা দীর্ঘ সময় ধরে থেকেছে। এবার একটি মানুষ তার চোখের চিকিৎসা সেইটা নিয়ে, হ্যাঁ সেটা একদম শিওর, সাইকেল চোর যাকে বলেছিলে প্রধানমন্ত্রীর সঙ্গে মিটিং করছে কদিন পর, তোমাকে মানুষ আগে কিনা দেখো। এবার বিষয়টা না না এখন তোমার প্রধানমন্ত্রীর সঙ্গে মিটিং করছে, তোমায় থাকতে দেবে কিনা দেখো, হ্যাঁ তোমায় থাকতে দেয় কিনা দেখো। এবার না আমি আশায় নেই। এবার বিষয় হচ্ছে তার চিকিৎসার বিষয়ে তার তো সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। এখানে তিনি চিকিৎসাটা ভারতবর্ষে কোনো হাসপাতালে করাবেন নাকি এর আগে যেখানে করিয়েছিলেন সেখানেই করাবেন, এটা তো একমাত্র তার এখতিয়ারভুক্ত একটি সিদ্ধান্ত। এখানে রাজনৈতিক জায়গাটায় আসছি, সেটাও তো তিনি রিফিউজ করে দিলেন। মেডিকেল রিপোর্ট করানোর জন্য তার এখতিয়ারভুক্ত, সেটা তো তিনি যে কেন রিফিউজ করলেন সেটা তো তার রিফিউজ করার উচিত, সেটা তো তার অধিকার আছে, সেটা কোর্টে তিনি জানাবেন। ও তো তিনি একটা কথা বলো, মানে এরা তো সব পাবলিক ফিগার অনির্বাণ। আমি বলছি এই তুমি 4 জুলাইয়ের পরবর্তী কথাটা ভুলে যাও। আমি বলছি যে বামেরা স্বাস্থ্য দফতরকে, স্বাস্থ্য ব্যবস্থাকে চুরমার করে দিয়েছিল। 15 বছরে মঞ্চের ওপর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় অন্তত 30,000 বার বলেছেন যে কোন উচ্চতায় তারা নিয়ে গেছে। সেখানে সেখানে চোখের চিকিৎসা তিনি পশ্চিমবঙ্গে করাচ্ছেন না, তাকে আমেরিকায় উড়ে যেতে হচ্ছে, অথচ তিনি এই অ্যাকর্ডিং টু বিক্রম যে কাগজপত্র জমা দিয়েছেন তাতে এই রকম কিছু নয় যে চিকিৎসা ভারতবর্ষে হয় না বা পশ্চিমবঙ্গে হয় না। এটা কি খুব শ্লাঘার বিষয়? তুমি রাজনৈতিকভাবে দেখো, তুমি ভুলে যাও যে এখন বিজেপি ক্ষমতায় আছে, তুমি মনে করো তৃণমূল আমলে কেন একজনকে বাইরে যেতে হয়? আমি ভুলে যাচ্ছি বিজেপি ক্ষমতায় আছে, কে কোথায় ক্ষমতায় আছে, কিন্তু 3.5 দশক সিপিএম যে ক্ষমতায় ছিল তাদের হিসাব মতো সেই সময় কোনো বেসরকারি হাসপাতাল হওয়া উচিত ছিল না। না না হাসপাতাল না, সেটা তো যদি সেটা তো সাপ্লাই এন্ড ডিমান্ড চেনের জন্যই হবে। কেন হবে? এই জন্য যদি এত নিখুঁত হবে। তুমি আচ্ছা অনিল বিশ্বাসটা বললাম, উল্টো কথাটাও বলি, বুদ্ধদেব ভট্টাচার্য, অসীম দাশগুপ্ত, বিনয় চৌধুরী কেউ উডবান ওয়ার্ড বা এসএসকেএমের বাইরে চিকিৎসা করাননি, এটাও তো মানতে হবে। কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় চোট পাওয়ার পর এসএসকেএমে ভর্তি হয়েছিলেন, মমতা দি যখন পায়ের চোটটা পায় তখন উডবানে ভর্তি হয়, আর যখন সরকারে ছিলেন না মাথার চোটটা পায় তখন ওই কাকলিগঞ্জ দস্তিদার হসপিটালে গিয়ে ভর্তি হয়। আমি অপেক্ষা করছিলাম কখন অনির্বাণ এই কথাটা বলবে, কারণ 2024 সালের 14ই মার্চ বাড়িতে পড়ে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আহত হলে তিনি এসএসকেএমে যেতে পারেন। সেখানে চোখের চিকিৎসা কেন এসএসকেএম বা অন্য স্পেশালিটি হসপিটাল যেগুলো কথায় কথায় তারা বলতেন মাল্টি স্পেশালিটি হসপিটাল, সেখানে কেন হবে না এই প্রশ্ন তো উঠবেই। কিন্তু আমি আরেকটু জিনিসটাকে বড় করার চেষ্টা করি। এই যে কাতারে কাতারে বিদেশে চিকিৎসা এবং বিদেশে পালিয়ে যাওয়া, এই দুটোকে একটু অন্য দৃষ্টিভঙ্গি থেকে যদি দেখি, নীরব মোদি, বিজয় মালিয়া, মেহুল চোকসি থেকে শুরু করে ললিত মোদি, ভারতে হাজার হাজার কোটি টাকার কেলেঙ্কারি করে বিদেশে পালানো এই কোটি কোটিপতি ক্লাবের মেম্বারদের সংখ্যা গত 1 দশকে দিনে দিনে কিন্তু বেড়েছে, এবং সেই দায় কেন্দ্রীয় সরকারও এড়াতে পারে না। সেই তালিকায় আগেই যুক্ত হয়ে গেছে, মনে করুন যে নামটা যুক্ত হওয়া বাঙালি হিসেবে গর্ব হওয়ার কথা, কিন্তু আসলে ঠিক উল্টো। তার কারণ এই কালো তালিকাভুক্ত হওয়া একজন বাঙালির পক্ষে খুব খুব শ্লাঘার বিষয় নয়। সেই একজনের নাম যার বেড়ে ওঠা এই কলকাতার রাখালদাস রোডের বাড়িতে, সে বিনয় মিশ্র, যুব তৃণমূলের একদা সাধারণ সম্পাদক এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ। গরু পাচার থেকে শুরু করে কয়লা পাচারের একাধিক মামলায় যাকে একেবারে হন্যে হয়ে খুঁজেছে সিবিআই, সে নাকি লুকিয়ে আছে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের মাঝখানে নীল জলে ঘেরা, ইন্টারনেটে আমি ছবি দেখেছি, অপূর্ব সাজানো, প্রকৃতি সাজিয়ে দিয়েছে ছোট্ট দ্বীপরাষ্ট্র ভানুয়াতুতে।
আর এই মুহূর্তে খোঁজ পাওয়া যাচ্ছে না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়ের, যার বিরুদ্ধেও জমি দুর্নীতি, রিসোর্ট দখল থেকে শুরু করে সেবাশ্রয় ক্যাম্পের জন্য তোলাবাজির অভিযোগ আছে। গত 13ই জুন থেকে তাকে খুঁজছে পুলিশ। এমনকি তার খোঁজে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে মাঝরাতে পুলিশ গেছিল। গতকালই সার্চ ওয়ারেন্ট নিয়ে সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে প্রায় 20 মিনিট তল্লাশি চালিয়েছে সিআইডি। দেখুন, আজকে মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য অভিষেকের বিরুদ্ধে চলা 16টা মামলার উল্লেখ করেছেন। কারণটা সহজেই অনুমেয়। এই যারা পালিয়েছে ভারত ছেড়ে, তাদের তালিকাটা দেখুন, আর তাদের বিরুদ্ধেও তো অসংখ্য মামলা ছিল, তবু তারা পালিয়েছে। যাতে এর পুনরাবৃত্তি না হয় সেই আশঙ্কাতেই কি মাননীয় বিচারপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাত্রার আর্জি এইভাবে পত্রপাঠ খারিজ করে দিলেন? নজরুলদার কি মনে হয়? দেখুন, আমি অনির্বাণ যা বলেছে, সজল যা বলেছে, আসছি। তার আগে একটা কথা বলি, এই যে অভিজিৎ বাবু, ববি বলেন, ওনারা অভিযোগ করছেন যে সেবাশ্রয়ে ভালো ডাক্তার নিয়ে যাননি। অভিষেক ব্যানার্জিকে কখনো বলেছেন যে আমি ওখানে খারাপ ডাক্তার নিয়ে গিয়েছি? ভালো ডাক্তার নিয়ে গিয়েছেন। তো তাহলে চোখের ভালো ডাক্তারদের নিয়ে গিয়েছিলেন, তাহলে তাদের কাউকে তিনি কেন দেখাতে পাচ্ছেন না? যাদের দিয়ে তার ব্যবস্থাপনায় সাধারণ মানুষের চোখের চিকিৎসা হয়েছে, সোজা কথা। হ্যাঁ, তো সেইটা তিনি কেন দেখাতে সাহস করছেন না? 1 নম্বর। 2 নম্বর, দেখুন 15 বছর ধরে তার পিসি এবং মাসি এ রাজ্যে শুধু মুখ্যমন্ত্রী না, তিনি স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। তো সেই সরকারি হাসপাতালে তিনি যেতে সাহস করছেন না। তো এটা কি তার মাসির এবং পিসির ব্যর্থতা তিনি আদালতের সামনেও প্রমাণ করে দিচ্ছেন না? দেখুন, আর একটা কথা, এখানে আদালতে আইনজীবীরা বলেছেন যে আগেও তিনি গিয়েছেন, ওখানে চিকিৎসা করিয়েছেন, তাহলে এখন কেন ওখানে চিকিৎসা করতে তাকে দেওয়া হবে না? প্রথমত আপনারা বললেন যে আগে তার বিরুদ্ধে এতগুলো মামলার রেকর্ড ছিল না, বা কোর্ট তাকে অনুমতিও দেয়নি। এখন এই রেকর্ড আছে, আর আপনারা এই রেকর্ডটাও দেখালেন। বিনয় মিশ্র তার নিজের অধীনে ছিলেন, তিনি এখন কোথায় আছেন আপনারা জানেন, কিন্তু তার সুমিত রায় বা টুলু এরাই কোথায় আছেন আপনারা জানেনও না, আমিও জানি না। তো তাহলে জজ সাহেবকে একটু ভয় পাবেন না? তিনি যদি অভিষেক ব্যানার্জিকে অনুমতি দেন, আর তিনি এই ভানাউতু বা এরকম কোনো জায়গায় গিয়ে আর ফেরত না আসেন, তাহলে লোকে এটা বলবে না যে জজ সাহেবরা অভিষেক ব্যানার্জিকে মামলার হাত থেকে বাঁচিয়ে দিয়ে পালিয়ে যেতে সাহায্য করলেন। দেখুন, এখানে জজ সাহেবরা একটা কথা বলেছেন যে চিকিৎসা হওয়াটা জরুরি। কোথায় হচ্ছে সেটা জরুরি না। কোথায় জরুরি না, জজ সাহেব যেটা বলেছেন সেটা ঠিক হতো যদি তার বিদেশে যাওয়াটা শুধুমাত্র চিকিৎসার জন্য হতো। এই যে সজল বললেন যে কথাটা, যে এতদিন ধরে যে ডাক্তার ঠিক করতে পারছে না, তো তার কাছে যাওয়া কেন? তা আমি তো আবারও বলবো, শুধু চিকিৎসার জন্য হলে তিনিও হয়তো যেতেন না, কিন্তু এখানে যাওয়ার উদ্দেশ্য অন্য, এবং সেটা জজ সাহেবরা বুঝে ফেলেছেন বলে আমার ধারণা। একটা কথা অনির্বাণ খুব কথা বলেছেন যে অভিষেক ব্যানার্জি চিকিৎসা করবেন, তো তাহলে তিনি কোথায় চিকিৎসা করবেন সে অধিকার তো তার আছে। অনির্বাণ উকিল মানুষ, ধরুন একজন লোক মার্ডার করেছে, তাকে অ্যারেস্ট করা হয়েছে, তো তিনি কি সিদ্ধান্ত নেবেন যে এই চিকিৎসাটা কোথায় করানো হবে? কোর্ট যেখানে বলবে সেইখানেই তার চিকিৎসা করাতে হবে। পুলিশের লোকেরা এখানে নিয়ে যাবে, সেখানেই তার চিকিৎসা করাতে হবে। আরও একটা কথা এসেছেন যে মমতা ব্যানার্জির এসএসকেএম হাসপাতালে ভর্তি হওয়ার কথা আপনারা বলেছেন, অন্য দিক থেকে বলা হয়েছে। আমি অন্য দিক থেকে একটু বলবো, মমতা ব্যানার্জির আঘাতটা কোথায় লেগেছিল? মেদিনীপুরে না, আমি যেটার কথা বলছি বাড়িতে যে চোট পেয়েছিলেন, মানে আমি 2024 সন্ধ্যাবেলা ফিরে গেছিলেন। হ্যাঁ, সন্ধ্যাবেলা ফিরেছেন তো
আপনারা তো না, ভুলে যাননি। আমি বলছি এটা, আর আপনি যেটা বলছেন সেটা হচ্ছে মেদিনীপুরে চোট পেয়ে উনি ওখানকার সুপার স্পেশালিটি হসপিটাল নন্দীগ্রামে চোট পেয়ে ওখানে গেলেন না, বা জেলা হাসপাতালে গেলেন না, এসএসকেএমে এলেন। আমি তো সেইটা বলছি, ভোটের আগে। উনি তো স্বাস্থ্যমন্ত্রী, সুপার স্পেশালিটি হাসপাতাল তো তিনি করেছেন, তো ওখানে ফার্স্ট এড তিনি নিলেন না কেন? যেখানে হয়েছিল সেখান থেকে এসএসকেএমে আসার পথে হাওড়া বা এরকম হাসপাতালগুলো তো ছিল, তো সেখানে ওনার ফার্স্ট এডও নিতে হলো না। আর এসএসকেএমে আসলেন, উনি স্বাস্থ্যমন্ত্রী, উনি চাইলেন ওনার পায়ে ব্যান্ডেজ বেঁধে দেওয়া হলো। এটা তো ডাক্তারবাবুদের এরকম অপব্যবহার করেছে, এই অপব্যবহার এখন করতে পারবেন না বলে অভিষেক ব্যানার্জি এসএসকেএমে যেতে আর সাহস করছে না, নাহলে আগের মতো হলে চলে যেতেন। এইটা বুঝতে হবে। এটা উত্তর দিই, নজরুল দা আসলে ব্যক্তিগত কারণে এতটাই ক্ষোভ তার মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর, হ্যাঁ, ডিজি হতে দেননি বলে নাকি ক্ষোভ অনেকে বলে, আমি সত্যি মিথ্যে জানি না। নজরুল দা বললেন না, যদি কেউ মার্ডার করে থাকেন তার চিকিৎসা কোথায় হবে এটা পুলিশ ঠিক করবে, ঠিক বলেছেন। সেটা যদি কাস্টাডিতে থাকেন তখন, তিনি যদি অ্যারেস্ট হয়ে কাস্টাডিতে থাকতেন তখন অবশ্যই সরকারি হাসপাতালে হবে, কোথায় হবে, কি হবে, এটা একদম তার নিয়ম আছে, আদালত ঠিক করে দেয়। এখানে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো কাস্টাডিতে তিনি অ্যারেস্টেড হয়েছেন? তিনি কি কোনো রকম ইনভেস্টিগেটিভ এজেন্সি কি তাকে ধরে রেখেছে? এরকম তো কিচ্ছু নয়। সুতরাং এই মুহূর্তে দাঁড়িয়ে ভাড়েরা ভাড়ামো করবে, সাইকেল চোর উইক উইক বলবে, আবার তাড়িয়ে দেবে, অন্য কথা। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে কাস্টাডিতে নেই, এটা তার নিজের সিদ্ধান্ত, সে কোথায় চিকিৎসা করাবে। আচ্ছা, আমি বলি, কোনো একটা লোকের বিরুদ্ধে, সেটা মার্ডার কেস হোক, আর চিটিং কেস হোক, আর সেবাশ্রয়ের কেস হোক, আর যদি ওখানে ঘর ভাঙার পর আপনি নিশ্চয়ই শুনেছেন যে যখন আমরা ক্ষমতায় আসব বিজেপির একটা পার্টি অফিসে থাকবে না, এবং ভিডিওতে যাদের দেখা গিয়েছে তাদের কাউকে ছাড়া হবে না। এটা অপরাধ কিনা? তো এই কেসেও যদি হয়, যখন এফআইআরটা হচ্ছে তিনি অভিযুক্ত, যখন তাকে গ্রেপ্তার করা হচ্ছে তখন তিনি গ্রেপ্তারকৃত, যখন তাকে দোষী সাব্যস্ত করা হচ্ছে তখন দোষী সাব্যস্ত ইংরেজিতে বলে আপনার সময়ে আমি একটা কথা বলিনি, ভুল বলছে, আমি আইনের কথা ভুল বলি না, একদম বলছে। আপনি যদি প্রমাণ করতে পারেন, আমি এক্ষুনি প্রমাণ করে দিচ্ছি, কারণ আমি অভিযোগ হলো আর সঙ্গে সঙ্গে আপনাকে আমি প্রমাণ করে দেব। কি ভুলভাল বলছেন আপনি? তারপরে যদি সাজা হয় ডিজি করেনি ঠিক, তাহলে সেটা সেন্টেন্স ইংরেজিতে বলে। যেমন আমি উদাহরণ দিচ্ছি, কুণাল ঘোষ, দেখুন কেন্দ্রীয় কোনো পুলিশ তো তাকে গ্রেপ্তার করেনি, মমতা ব্যানার্জির পুলিশ তাকে বছর 3 হাজতে রেখেছেন। আচ্ছা শুনুন, এরপরে আপনারা খবরটা চেক করে নিন, ইডি এবং সিবিআই তার বিরুদ্ধে চার্জশিট দিয়েছে, এবং তিনি যে আত্মহত্যা সেটা সত্যি করতে চান বা নাটক করেন, সে মামলায় তিনি দোষী সাব্যস্ত হয়েছেন, এবং কন্টেম্প্ট অফ কোর্টে তার সেন্টেন্সও হয়েছে। তো আমি এই পর্যায়গুলো ভালো করে বুঝি, এবং আমি পুলিশের কাজ করাতে এটা জানি যে কারোর বিরুদ্ধে যদি এফআইআর হয়, পুলিশ যদি কোর্টের কাছে আবেদন করে যে তাকে এখানে যেতে দেয়া যাবে না, আদালত সাধারণত সেটা এন্টারটেইন করে। কথা সম্পূর্ণ এইখানে আমার পরের বক্তাদের কাছে যেতে হবে, এবং দ্রুত আপনাদের সামনে রাখবো যেটা, সেটা হচ্ছে পেন্ডিং কেসেস। দীর্ঘক্ষণ আলোচনা হচ্ছে যে কোন কোন কেস, এই যে 16টা বা 15টার কথা হচ্ছে, কি কি কেস এই মুহূর্তে আদালতে বিচারাধীন। দেখুন, সই জালিয়াতি, ডিজে হুমকি, সেবাশ্রয় নিয়ে নানা চাঞ্চল্যকর দাবি, মাটি চুরি, আমফানে ক্ষতিপূরণের টাকা 9/6। ভোটে তৃণমূলের ভরাডুবির পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগের পাহাড়। এই আবহেই অভিষেক বন্দ্যোপাধ্যায় চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি চেয়েছিলেন আদালতের কাছে, কিন্তু সেই আবেদনে সাড়া দিল না কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্য বললেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রায় 16টি মামলা আছে, তাতে যদি কালকে নোটিশ পাঠিয়ে হাজিরা দিতে বলে তখন কি করবেন? আপনি সেবাশ্রয় করছেন, এত মেডিকেল কলেজ তৈরি করেছে আপনার সরকার বলে জ্ঞান দিয়েছিলেন, তাহলে কি পরিষেবা ছিল যে আপনার চোখের চিকিৎসা করার জন্য আমেরিকায় যেতে হচ্ছে?
বিধানসভা ভোটে বিপর্যয়ের পর সই জালিয়াতিতে নাম জড়ায় তৃণমূলের। সই জালিয়াতি কাণ্ডে দুবার সিআইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোট প্রচারে বারবার ডিজে বাজানোর কথা শোনা গেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে। এই প্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উস্কানিমূলক ভাষণ, হুমকি এবং শান্তি বিঘ্নিত করার মতো অভিযোগে বাগুইআটি থানায় অভিযোগ জানান রাজীব সরকার নামে এই ব্যক্তি, যার জেরে 15ই জুলাই হাইকোর্টের নির্দেশে বিধাননগর আদালতে কণ্ঠস্বরের নমুনা দিতে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এখানেই শেষ নয়, ডায়মন্ড হারবারের সাংসদের বিরুদ্ধে হুমকির অভিযোগ জানান রাজীব সরকার। 18ই জুলাই দক্ষিণ 24 পরগনার আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে বুলডোজার চলে। 3টি জেসিবি দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয় তৃণমূল সাংসদের কার্যালয়ের এক একটি অংশ। ঠিক তারপরই এই মন্তব্য করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রত্যেক ক্রিয়া সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, এটা বিজেপির নেতারা যেন ভুলে না যায়। আর ঈশ্বর সৃষ্টিকর্তা সর্বশক্তিমানের আশীর্বাদে যদি বেঁচে থাকি, যে আইনের যে ধারায় আপনারা এই অত্যাচারগুলো করেছেন, একই আইনের একই ধারায় 31-এ ফিরিয়ে দেবো, সুদ সমেত, কথা দিয়ে গেল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের প্রেক্ষিতে বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইমে অভিযোগ জানান রাজীব সরকার। এটা হুমকি, কারণ হচ্ছে উনি মানে বিজেপি কর্মীদের উদ্দেশ্যে কথাটা বলেছেন, আমি যে কোনো সময় মার্ডার হয়ে যেতে পারি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা বলয়ের এই ছবি ঘিরেও থানায় অভিযোগ জানানো হয়। দেখা যাচ্ছে গাড়ির ভিতর রয়েছেন সাংসদ, আর বাইরে ফুটবোর্ডে দাঁড়িয়ে তার নিরাপত্তা রক্ষীরা। আর সেবাশ্রয় নিয়ে তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগের পাহাড়। প্রতারণা, জালিয়াতি, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, বেআইনিভাবে চিকিৎসা সেবা প্রদানের ফলে জনস্বাস্থ্য ও নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছে, এরকম নানা অভিযোগ দায়ের হয়েছে। আর এই আবহেই এবার বিদেশ যাত্রা নিয়ে হাইকোর্টে ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যাদের তত্ত্বাবধানে মানুষের জায়গায় কুকুরের ডায়ালিসিস হয়েছিল, সেই জন্যই কি তিনি ওখানে চিকিৎসা করতে চাইছেন না? আমার মনে হয় এখানেই চিকিৎসা করলে তিনি ভালো থাকবেন। দল ভেঙে খান খান, কার্যত রাজনৈতিক অস্তিত্বের সংকট। এই প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতিতে কিভাবে আইনি ঝঞ্ঝাট সামলাবেন একদা তৃণমূলের নাম্বার 2? ঝিলাম করঞ্জাই ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, মদন মিত্র, কুণাল ঘোষদের কাছে প্রস্তাব যেটা দেয়া হয়েছিল সেটা কতদূর অবধি পৌঁছেছিল, শেষ পর্যন্ত আদৌ পৌঁছেছিল কিনা কোথাও, আমরা কেউ জানি না। কিন্তু সত্যি যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে থাকেন কোট আনকোট, তুমি ওদের মানে কাদের? শুভেন্দু অধিকারী, রাজ্য সরকার বা শাসক দলকে বলো, তুমি ওদের বলো আমার বিদেশ যাত্রার পারমিশনটা দিয়ে দিতে, তাহলে তো রাজ্য রাজনীতিতে যতটা ঝড় উঠবে তার থেকে 10 গুণ প্রবল ঝড় ওঠার কথা 30-এর বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। মানে এই ডিলটা যদি সত্যি হতো বা ভবিষ্যতে কোনো দিন হয়, তাহলে তো বলতেই হবে কালীঘাট তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত আরও একা হয়ে গেলেন। তার সঙ্গে তার তথাকথিত কোট আনকোট সেনাপতিও আর থাকতে চাইছেন না, বরঞ্চ নিরাপদ দূরত্বে বিদেশে চলে যেতে চাইছেন, অথবা স্বইচ্ছায় রাজনৈতিক সন্ন্যাস নিতে চাইছেন। আবার বলছি, কুণাল ঘোষ যদি সব মিথ্যে প্রচার, মিথ্যে কথা, মদন মিত্র সঠিক কথা বলছেন না, অসত্য বলছেন, এই সব বলে সব উড়িয়ে দিতেন, তাহলে মদন মিত্রের দাবি নিয়ে সংশয় থাকলেও থাকতে পারত। কিন্তু কুণাল ঘোষ আজ অন ক্যামেরা তা তো বললেন না। বিশ্বনাথ চক্রবর্তীর কি মনে হয়, মমতা বন্দ্যোপাধ্যায় ভবিষ্যতে আরও একা হয়ে যেতে পারেন? অভিজ্ঞ মহল থেকে বলা হয় যে নীরব মোদী হতে পারেন, মেহুল চস্কি হতে পারেন, বিনয় মিশ্র হতে পারেন, তারা কিন্তু পলিটিক্যাল আশ্রয় প্রশ্রয়ে কিন্তু দেশ ছেড়েছিলেন। ফলে রাজনৈতিক নেতারা একজন পার্লামেন্টে তৎকালীন দেশের হেভিওয়েট মন্ত্রীর সঙ্গে কথা বলে তাকে নাকি জানিয়ে দেশ, ফলে রাজনৈতিক নেতারা যখন দেশ ছাড়েন, মানে চলে যাওয়ার কথা ভাবেন স্থায়ীভাবে, তখন তারা কিন্তু রীতিমতো সন্ধি করেই তাদেরকে একটা সেফ প্যাসেজ দেওয়া হয়। এই পুরো ঘটনাটার মধ্যে 2-3টে পার্ট আছে কমিউনিকেশনের জায়গা থেকে। একটা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ, মদন মিত্র, এই পার্টটা মানে আমি ডিনাই করতে পারছি না এই কারণেই যে যেহেতু কুণাল ঘোষ ডিনাই করেনি, কুণাল ঘোষ যদি সরাসরি বলতেন যে না এরকম কোনো কথা হয়নি, তাহলে আমি ওটা মেনে নিতাম। কিন্তু দ্বিতীয় পার্টটা আমি জেনেছি, আমি শুভেন্দু অধিকারী কিন্তু কমিউনিকেটেড হয়নি, এটা আমি নিজে অথরিটি হয়ে বলছি কথাটা, যে মানে শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী তাকে কুণাল ঘোষ না মদন মিত্র কেউ কমিউনিকেট করেনি, এটা একদম দায়িত্ব নিয়ে আমি বলছি। দ্বিতীয় যে বিষয়টা আপনাকে বলতে চাই সেটা হলো যে ঘটনাটা যদি সত্যি ঘটে কোনো দিন, এটা মানে আজকে হলো না, কিন্তু আগামী দিন তো হতে পারে। যদি আগামী দিন এমন হয় যে
রাজ্যের শাসক দল বা প্রশাসন তারা একটা সেফ প্যাসেজ দিয়ে ওনাকে বের করে দিল, যেমন করে বিনয় মিশ্রকে বের করে দিয়েছে। তাহলে কিন্তু দুটো দিক থেকেই আমরা রাজনীতিটা দেখতে পারি। একটা, আপনি যেটা বারবার বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর নির্ভর করে রাজনীতি করেছেন, এটা ঠিক যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উনি দিল্লির থেকে এনেই ছিলেন এবং পরিষ্কার দিনের পর দিন তিনি বলেছিলেন পার্টির দায়িত্ব দিয়ে দিয়েছেন, আমি উত্তরাধিকারী তৈরি করেছি। তোমরা কি ভেবেছো যে আমি মরে গেলে পার্টি শেষ হয়ে যাবে? আমার উত্তরাধিকারী আমি তৈরি করে রেখেছি, এইভাবে উনি বলতেন এবং ওনার উপর পুরোপুরি পার্টিটা ছেড়ে দিয়েছিলেন। কিন্তু আমি আর্গুমেন্ট যেটা মানে দিনের পর দিন আপনার স্টুডিওতে দিচ্ছি, সেটা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ব্যাগেজ। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের আজকের যে দুরবস্থা, সেই দুরবস্থার জন্য সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়ী এবং সমস্ত স্তরের কর্মী সমর্থক থেকে শুরু করে নেতারা কিন্তু এই কারণেই দলটাকে দোষারোপ করছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন দায়িত্ব পেলেন তখন থেকেই দলের ডিটোরিয়েশন বা খারাপ অবস্থা শুরু হলো। মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন নেতৃত্বে ছিলেন, দল পরিচালনা করেছেন, এতটা খারাপ অবস্থা ছিল না। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে কিন্তু আমি বলছি একটা মানে অভিশাপের মতো, লাইবিলিটি মানে ব্যাগেজ। ফলে এই জায়গা থেকে আমি বিচার করতে চাই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি সেফ প্যাসেজ পেয়ে চলে যান বা রাজনীতির থেকে এক্সাইল করেন, মানে অবসরও নিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন করে কিন্তু আবার কিছু মানুষ অন্তত জড়ো হবে। আমি বলছি না ওনার আর সুযোগ আছে এই বয়সে আবার নতুন করে রিভাইভ করা, নতুন করে পরিবর্তন করা, নতুন করে দলকে সংগঠিত করে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করে নতুন করে আবার একটা ক্ষমতায় আসা। আমি বিশ্বাসই করি না এটা। তার কারণ হলো বয়স একটা বড় ভার, আর দুই নম্বর হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যাগেজের পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের 15 বছরের কুশাসন মানুষের মজ্জায় মজ্জায় ঢুকে আছে, যে কিভাবে দুর্বৃত্তায়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসন ব্যবস্থায় হয়েছিল, পলিটিসাইজেশন কিভাবে হয়েছিল, দুর্নীতির প্রাতিষ্ঠানিকতা কিভাবে হয়েছিল। ফলে ওই ব্যাগেজ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে খুব বেশি এগোনো সম্ভব না। কিন্তু তবুও আমি বলবো সলতের মতন একটুখানি জ্বলে থাকতে পারে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় বাদ চলে যেতে পারেন। আমি যে প্রশ্নটা সুমনদা রাখতে চাই যে দেখুন মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু ভুল যখন মানুষ করে না, পরপর ভুল করে। এসএসকেএমের আজকে বিচারপতি যখন বলল যে এসএসকেএমের ডাক্তারের কাছে যান, বোর্ডের কাছে যান, তারা যদি বলে তাহলে আপনাকে আমি পাঠাবো, আপনার মানে পাঠাতে কোনো অসুবিধা নেই। আজকে এসএসকেএমে মানে তার লয়াররা যেভাবে অস্বীকার করলেন যে না আমার ক্লায়েন্ট বলেনি, ফলে আমরা এসএসকেএমে যাচ্ছি না, আপনারা যা মানে বিচার করার আপনারা করে আমাদের রায় দিয়ে দিন। এটা কিন্তু একটা, আবারও বলছি, সই জালিয়াতির মতন একটা জালিয়াতি বেরিয়ে আসতে পারে। তাহলে এতদিন যে চিকিৎসার গভীরতার কথা বলা হতো, যে এটা এমন একটা ফ্যাটাল রোগ তৈরি হয়েছে, ফ্যাটাল অবস্থা তৈরি হয়েছে, যার জন্য বারবার ওনাকে কখনো সিঙ্গাপুর কখনো আমেরিকাতে যেতে হচ্ছে, তাহলে উনি কেন এসএসকেএমের ডাক্তারবাবুদের সম্মুখীন হতে চাইছেন না? তাহলে কি রোগটা এতটা গুরুত্বপূর্ণ নয়? কোনো একটা অ্যালিবাই দিয়ে উনি বারবার যাচ্ছিলেন। দ্বিতীয় যে প্রশ্নটা আসবে সেটা হলো যে ওনার যে প্রেসক্রিপশন যতটুকু আজকে কোর্টে প্রডিউস করেছে, পরে আরও করতে পারে, কিন্তু আজকে যা প্রডিউস করেছে তাতে রেজিস্ট্রেশন নাম্বার না থাকলে ওই সই জালিয়াতির মতন আরেকটা জালিয়াতি তো মধ্যে পড়বেন না তো অভিষেক বন্দ্যোপাধ্যায়। যে বিষয়টা আমাকে এটা বেসিক যে কোনো মানে আমি বলবো যে চিকিৎসকের আপনি ছাপানো প্যাডে রেজিস্ট্রেশন নাম্বার সব সময় থাকে, এখানে নেই কেন? আমি রেজিস্ট্রেশন নাম্বার 16টা মামলার মধ্যে সবগুলো তো রক্ষা কবচের প্রশ্ন নেই। আমি বলছি এমন বহু মামলা আছে অন্যরা কিন্তু সেই সমস্ত এফআইআর করার সঙ্গে সঙ্গে তাদের কিন্তু সঙ্গে সঙ্গে জেল হেফাজতে নিয়ে নিচ্ছে, সঙ্গে সঙ্গে কিন্তু পুলিশ কাস্টডিতে নিচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে আইন যদি সবার জন্য সত্য মানে সমান হয়, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি করে ওই সমস্ত এক্সট্রকশন মামলাতে ছাড় পেয়ে যান? অন্যরা যখন জেলে যাচ্ছেন, অন্যরা যখন থানায় কাস্টডিতে যাচ্ছেন, এফআইআর করার সঙ্গে সঙ্গে অ্যারেস্ট হচ্ছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন অ্যারেস্টের বাইরে থাকছেন? আমার প্রশ্ন এক। দ্বিতীয় যে প্রশ্ন আপনাকে বলতে চাই, এবং চার্জশিটে কি করে ওয়ান অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখা হয়? জীবনে কোনোদিন অন্য কারোর নামে এই জিনিস দেখেছেন? আমি তো অবাক হয়ে যাচ্ছি। দেখুন সুমনদা, আমি সেন্ট্রাল এজেন্সি, আপনি জানেন যে সাংবিধানিক স্বাধীনতার জায়গা থেকে আমি সর্বোচ্চ স্তরে সবসময় আমি আফল করার চেষ্টা করি। আজকে 16টা মামলা যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে মানে সাথে না থাকতো, তাহলে আমি কিন্তু জোরালো গলায় বলতাম যে আর্টিকেল 19 অনুসারে যে কোনো ব্যক্তির পৃথিবীর যে কোনো জায়গায় চিকিৎসা করার অধিকার আছে।
সেই ব্যক্তির স্বাধীনতার পক্ষে আমি জোরালো কথা বলতে পারতাম, আজকে বলতে পারছি না। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে হিস্ট্রি তৈরি করে রেখেছেন, যে ইতিহাস তৈরি করে রেখেছেন, সেই ইতিহাসের কনটেক্সটে তাকে এই মুহূর্তে যদি আদালত রায় দেয় যে হ্যাঁ আপনি যান বিদেশে, উনি ফিরে আসবেন, তার কোনো গ্যারান্টি নেই। একটা পয়েন্ট দেখুন, এই যে হিস্ট্রি তৈরি করে রাখার কথা বিশ্বনাথ দা বলছে, আমি আপনাকে বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো হিস্ট্রি তৈরি করেননি, ইডিসিবিআই করেছে। যে কারণে আমি এই প্রশ্নটা বারবার করছি, অ্যাকিউজড হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মানে এই পলিটিক্সিয়ান অভিষেক বন্দ্যোপাধ্যায়, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, অ্যাকিউজড হিসেবে তার নাম দেখিয়ে আজ অবধি একটা চার্জশিট জমা পড়েনি। তাহলে হিস্ট্রি ক্রিয়েট করার প্রসঙ্গটা আসছে কিভাবে? কারণ আমি পলিটিক্যালি মোটিভেটেড হয়ে আপনি 16টা কেন 16,000 মামলা করে দিতে পারেন, বাট সেখানে এজেন্সি যেখানে আপনার ছিল 10-12 বছর ধরে, এখনো তো আপনারই আছে, একটা চার্জশিট জমা পড়বে না? আপনি স্পেসিফিক চার্জশিট দিতে পারছেন না, একটু দায় চাপিয়ে যেতে পারছেন। আমি বলি বিশ্বনাথ দা বোঝাতে চাইলেন আজকের দিনেও দাঁড়িয়ে, হ্যাঁ, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের সাথে, কালীঘাট তৃণমূলের সাথে এখনো সেটিং ফেটিং কিছু একটা থাকতে পারে। আমি কিছু বলতে আপনি বোঝাতে চাইলেন, মানুষ কি হাসে মুখ দেয় দাদা? আপনি যেমন, আমি বলছি সব অভিমুখগুলো, আমি অভিমুখ, হ্যাঁ সবই অভিমুখ খুলেছেন আপনি, আমি একটু মুখ খুলতে দিন। সেটা হচ্ছে, আমার কথা হচ্ছে এখন ওদের অবস্থা হচ্ছে অন্ধকানাই পথের ধারে গান শুনিয়ে ভিক্ষে করে। এটা কিন্তু ভারতীয় জনতা পার্টি এবং শুভেন্দু অধিকারী বা দিল্লিতে মোদীর সরকারের নেতৃত্বে আজকে এই জায়গাটা আনার পরও এই কথাগুলো বলার আজকে আর কোনো যুক্তি নেই। আমরা ঠিক অভিষেক বন্দ্যোপাধ্যায় বাইরে কেন বুকের ভেতর থেকে, গায়ের ভেতর থেকে তাবিজ কবজগুলো খুলে বার করে নেন না, তারপর দেখুন না যায় কিনা। আপনাকে দেখতে হবে যে সে কতগুলো মামলায় প্রোটেকশন পেয়ে আটকে আছে, আপনাকে সেগুলো ভাবতে হবে। শুনুন, রাজনৈতিক হিসেবে না সে এখন অপান্ত, তার আর কোনো অপ্রাসঙ্গিক, তার আর কোনো মূল্য নেই। জেলে পাঠালে বা না পাঠালে, একটা কাউন্সিলর জেলে গেলে যা এফেক্ট, অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলে গেলে তাই এফেক্ট। অতএব আমরা ওদের যা যা সর্বনাশ করার রাজনৈতিক একটা কথা বিনয় মিশ্র যদি ফরেন মানে আমাদের সাউথ ব্লকের যদি সাহায্য না পেত, বিনয় মিশ্র ওইভাবে চলে যেতে পারে? সুমনদা, পাসপোর্ট নিয়ে কেউ ওইভাবে চলে যেতে পারে? তাহলে কি আজকে হারিয়ে ভূত করে দিতে পারে? আপনি বলুন না, হারিয়ে ভূত করে দিতে পারে? আমি আপনাকে একটা কথা বলছি, যদি আপনি আমার এক লাইন শুনুন, আপনি আমার একটা লাইন শুনুন। আপনি যে প্রস্তাব বলেছেন দেখিনি, আরে দাদা শুনুন, তোমাকে তো মানতে হবে। আমি আছি, যেমন করে ভালো তৃণমূলকে নিয়েছো, তেমনি ভালো ভালো তৃণমূলকে ভালো সাইকেল চোর, ভালো সাইকেল চোরকেও তৃণমূল। আপনি একটু শুনুন, ভালো সাইকেল চোর। ঠিক আছে, ঠিক আছে, এতদিন ওর সাধু ছিল, এখন বলতে সাইকেল। বলো না, সুদীপ ব্যানার্জি সাইকেল বলছে সাইকেল চোর, তো বললো প্রধানমন্ত্রী মিটিং। মূল বিষয়, মূল বিষয় নজরুল দা বলছি। আমি একটা লাইন বলি, সেটা হচ্ছে যে আপনি বললেন না যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন বস্তা, ও যে বস্তা, ওই বস্তাটা টোটালি কাগজ করনেওয়ালা, যে কাগজ তুলে বিক্রি করে তার বস্তার যা দাম, ওটা তার দাম নেই। মমতা ব্যানার্জি রাজনীতিবিদ হিসেবে যদি সেটা বুঝে থাকেন, হতে পারে উনি নিজেই এলিমিনেট করে দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। রাজনীতিতে সেটা হলেও অবাক হওয়ার কিছু নেই, রাজনীতির ইতিহাসে এরম নমুনা অনেক আছে। দেখুন, বিশ্বনাথ বাবু এটা নিশ্চিত করেছে যে প্রস্তাবটা বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছায়নি, কিন্তু অভিষেক ব্যানার্জি যে প্রস্তাবটা দেননি সেটা তো তিনি প্রকারান্তরে বলে দিয়েছেন যে দিয়েছেন। কারণ কুণাল ঘোষকে উদ্ধৃতি করে বলেছেন, যদি কুণাল অস্বীকার করতেন তাহলে বিশ্বাস করতেন না। তাহলে বিশ্বনাথবাবু বিশ্বাস করেন যে অভিষেক এই প্রস্তাবটা দিয়েছেন। তাহলে এবার অভিষেকের ব্যাপারে এই যে লম্প জম্প, একটাও পার্টিসিপেট থাকবে না, কাউকে ছাড়া হবে না, সেগুলো শুধু মুখে, শুধু যাওয়ার অনুমতি দিলে তিনি রফা করতে রাজি ছিলেন। আর দ্বিতীয়ত, বিশ্বনাথ বাবু আমি বলছি একদম পুরোপুরি ভুল যদি এটা ভাবেন যে মমতা ব্যানার্জি একটা দুধ খাওয়া শিশু, কিছুই উনার করার ছিল না, অভিষেক ব্যানার্জি সব গন্ডগোল করেছে। আমি বলবো অভিষেক ব্যানার্জি থেকে মমতা ব্যানার্জির অপরাধ অনেক বেশি, এবং মমতা ব্যানার্জির আর ক্ষমতায় ফিরে আসার আমি বলছি কোনো রকম সম্ভাবনা নাই। কারণ মমতা ব্যানার্জি যে দুর্নাম করেছেন সাধারণ মানুষ, আমি বলছি আমার ববির কাছে যাব, কিন্তু আমি আসছি নজরুলদা, কিন্তু এক সেকেন্ড ববি, তার আগে দ্রুত একবার দেখাবো যে রাজ্য মেডিকেল কাউন্সিলে আজকে
অভিজিৎ দাস ববি, তিনি গিয়ে সাক্ষ্য দিলেন। আমি দ্রুত প্রতিবেদনটা নেব, তারপর সরাসরি ববির কাছে আসবো। দেখুন। সেবাশ্রয় তৃণমূল আমলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে হওয়া বিরাট স্বাস্থ্য শিবির, কিন্তু পালাবদলের পর অভিযোগ তারই ছত্রে ছত্রে লুকিয়েছিল বেনিয়ম দুর্নীতি। থানা থেকে আদালত, রাজ্য মেডিকেল কাউন্সিল থেকে ন্যাশনাল মেডিকেল কমিশন, জল গড়িয়েছে বহুদূর। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, সেবাশ্রয়ের বিরুদ্ধে একের পর এক মারাত্মক অভিযোগ তুলেছেন ডায়মন্ড হারবারের বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। সেই অভিযোগ খতিয়ে দেখতেই বুধবার রাজ্য মেডিকেল কাউন্সিলে ডেকে পাঠানো হয়েছিল তাকে। হলো সাক্ষ্য গ্রহণ। ডিএম এর কি নলেজে ছিল না, প্রিন্সিপাল সেক্রেটারি হেলথের নলেজে ছিল না, স্বাস্থ্যমন্ত্রীর নলেজে ছিল না, সেই জন্য তদন্তের সুবিধার জন্য এবং তাদের ভূমিকা কী ছিল, প্রিন্সিপাল সেক্রেটারি নারায়ণ স্বরূপ নিগম, দুজন ডিএম ছিলেন অরবিন্দ কুমার এবং সুমিত গুপ্তা, এবং মাননীয় স্বাস্থ্যমন্ত্রী তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও তদন্তের আওতায় আনতে বলেছি। প্রথমে সেবাশ্রয় নিয়ে অভিযোগ, এরপর কোভিড টেস্টে অনিয়মের অভিযোগ। মোট 2 দফায় রাজ্য মেডিকেল কাউন্সিলে অভিযোগ জানান অভিজিৎ দাস ববি। সেবাশ্রয় নিয়ে তার অভিযোগের ভিত্তিতে পেনাল অ্যান্ড এথিক্যাল কমিটি গঠন করে রাজ্য মেডিকেল কাউন্সিল। গত 28শে জুলাই একটি বৈঠকও করে এই কমিটি। বৈঠকে সিদ্ধান্ত হয় অভিজিৎ দাস ববির পর ধাপে ধাপে ডেকে পাঠানো হবে 2 জন মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং জেলা শাসককেও। এরপর বুধবার সাক্ষ্য গ্রহণের জন্য ডেকে পাঠানো হয় ডায়মন্ড হারবারের বিজেপি নেতাকে। যেটা জানা যাচ্ছে যে পরবর্তীকালে পেনাল এথিক্যাল কমিটি তার বক্তব্য এবং সাক্ষ্য দেখে এর সঙ্গে যে প্রশাসনের ব্যক্তিরা যুক্ত ছিলেন এবং স্বাস্থ্য দপ্তরের ব্যক্তিরা যুক্ত ছিলেন তাদেরকেও ডাকবেন, এবং যে সমস্ত চিকিৎসক সেখানে পরিষেবা দেওয়ার জন্য যুক্ত হয়েছিলেন এবং পিসিপিএনডিটি অ্যাক্ট যে ভায়োলেট হয়েছে তার জন্য যা যা করা দরকার এবং সেই তদন্তে তারা এগিয়ে যাবেন। অ্যাকচুয়ালি এটা একটা সম্পূর্ণভাবে বেআইনি ক্যাম্প। এখানে যারা কাজ করেছিলেন সেই কাজ করাগুলো বেআইনি। আরও যারা ওখানে কাজ করেছিল, যারা এমবিবিএস ডাক্তার, কারণ আমরা শুধু এমবিবিএস ডাক্তার, দোজ হু আর রেজিস্টার্ড আন্ডার আওয়ার কাউন্সিল, তাদের এগেনস্টে অ্যাকশন নিতে পারি। উনি অনেক নাম দিয়ে গেছেন। এর আগে রাজ্য মেডিকেল কাউন্সিলকে মেল করে অভিযোগ জানান বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। সেবাশ্রয় প্রকল্পের সঙ্গে যুক্ত চিকিৎসকদের নাম করে ওই ইমেলে অভিযোগ জানান তিনি। তাতে বেআইনিভাবে ইউএসজি করা, অযোগ্য কর্মীদের দিয়ে চিকিৎসা করানোর অভিযোগের পাশাপাশি ওষুধের গুণগত মান নিয়ে প্রশ্ন তোলা, রোগী নিরাপত্তা সহ একাধিক অভিযোগ জানান তিনি। ডায়মন্ড হারবারের মানুষদের নিয়ে ছিনিমিনি খেলেছে অভিষেক ব্যানার্জি। কত লোকের কিডনি খারাপ করে দিয়েছে, কত লোকের লিভার খারাপ করে দিয়েছে, তার নেই ঠিক। এর আগে সেবাশ্রয় নিয়ে একাধিক অনিয়মের অভিযোগ তুলে স্বতঃপ্রণোদিত তদন্তের দাবিতে রাজ্য মেডিকেল কাউন্সিলকে ইমেল করে চিকিৎসকদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম। তার ভিত্তিতে রাজ্য মেডিকেল কাউন্সিলের তরফে জানানো হয় এই সংক্রান্ত আরও কোনো তথ্য কারো কাছে থাকলে যেন পাঠানো হয়। এরপরই ইমেল মারফত অভিযোগ জানান বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। এই ধরনের মেডিকেল ক্যাম্পের মধ্যে কোনো কঠিন চিকিৎসা হয় না, তারা সেগুলো রেফার করে দেওয়া হয়। তারপরে এখন যদি বিজেপি রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে, এই ক্যাম্পের মাধ্যম থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কালিমালিপ্ত করার চেষ্টা হতে পারে, কিন্তু কোনো দুর্নীতির সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর সাথে যোগ পাওয়া যাবে না। এগুলো রাজনৈতিক স্বার্থে করা হচ্ছে। অভিযোগ খতিয়ে দেখে কি পদক্ষেপ নেবে রাজ্য মেডিকেল কাউন্সিল সেটাই দেখার। ঝিলম করঞ্জাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। সেবাশ্রয় প্রসঙ্গে আসবো, কিন্তু দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বিদেশে যেতে মরিয়া, সেটা নিয়ে তো বিতর্কের কোনো অবকাশই নেই। কিন্তু আলোচনার এই অংশে আমি দেখাবো গত 31শে জুলাই নাম না করে চোখের চিকিৎসার কারণ দেখিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বিদেশ যাত্রার চেষ্টা প্রসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঠিক কী বলেছিলেন দেখুন। কেউ ভানুয়াতুতে বসে আছেন, তো বিদেশে তো গেছে টাকা, অনেকে বিদেশে যেতে চাইছেন চিকিৎসার নামে, আপনি তো যেতে চাইছেন না। আপনি তো চশমা পড়েছেন, আপনার পাওয়ার চশমা আছে, আপনি তো এখানেই চোখ দেখাচ্ছেন। আপনারা জানেন এই কটাক্ষগুলোর পাশাপাশি আরেকটা ইস্যু গত কয়েক মাস ধরে একেবারে বিরাট চেহারা নিচ্ছে। সেই ইস্যুর বহুমাত্রিক জালিয়াতি এবং বহুস্তরীয় প্রতারণার অভিযোগের সঙ্গে রাজ্যবাসী এই স্টুডিও এবং তার বাইরেও ইতিমধ্যে সবাই পরিচিত হয়ে গেছেন। তার নাম সেবাশ্রয়। এবং প্রথম দিন থেকে রীতিমতো তথ্য প্রমাণ দিয়ে এই সেবাশ্রয় ইস্যুকে যিনি সামনে নিয়ে এসেছেন তিনি অবশ্যই বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। আজ ববি এই অনুষ্ঠানে আসার আগে সেবাশ্রয় প্রকল্প নিয়ে রাজ্য মেডিকেল কাউন্সিলে সাক্ষ্য দিয়ে এলেন। ববির অভিযোগের ভিত্তিতেই আজ তার স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে। আমার প্রশ্ন থাকবে যে এই যে এত মানুষ মারাত্মক প্রতারণার শিকার হলেন, ববি একের পর এক পুলিশে অভিযোগ করলেন, এফআইআর টানা হলো, কিন্তু অ্যাকশান কোথায়? আদৌ কি পুলিশ প্রশাসন, স্বাস্থ্য দফতর এই সেবাশ্রয় ইস্যুতে তাদের যথেষ্ট তৎপর মনে হচ্ছে ববি?
আমি অল্প সময় নেব, তার মধ্যে যেটুকুনি বলছি আর কি। যেটা হচ্ছে প্রথম কথা, যে দাদা যেটা বললেন, এই যে আমি আমার পার্সোনালি আমি কখনো মিথ্যা কথা বলি না, আপনি এটা বিশ্বাস করতে পারবেন যে যখন অভিষেক ব্যানার্জি 7,56,000 ভোটের বিরুদ্ধে ইলেকশন পিটিশন করি, আমার পাশে সম্পূর্ণভাবে লিগালি এবং সব দিক দিয়ে আমাকে হেল্প করেছেন মাননীয় শুভেন্দু অধিকারী, যার ফলে আজকে ওর এমপি পদটা ক্যান্সেল হতে চলেছে। আমি যাই এভিডেন্স জমা দিয়েছি, বিচার ব্যবস্থার উপর আমার আস্থা আছে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, আজকে যদি আমার দল এবং রাজ্য সরকার যদি না আজকে আমার পক্ষে থাকতো, আমি এতগুলো কমপ্লেন করে এফআইআর হতো? আমাকে তো 2018-তে তৃণমূলের রাজত্ব আমাকে মেরে হাফ ডেট করে দিয়েছিল, আপনারাও দেখেছিলেন। আমি বারবার কমপ্লেন করেছিলাম, এফআইআর হয়নি, কারণ রাজ্য সরকার চায়নি, অভিষেক ব্যানার্জি চায়নি। আমি 156 ক্রস স্ট্রিটে গেছিলাম, সেখানে রিজেক্ট করে দিয়েছিল। তো আর সত্ত্বেও আজকে যে হচ্ছে, তার মানে মাননীয় শুভেন্দুদা কখনোই এটা এক পক্ষ বলছে, উনি আমার এই পার্টে মানতে অসুবিধা নেই। আমার 3 নম্বর পয়েন্টটা ববি থাকবে। আপনি একটু আগে বললেন যে তৎকালীন স্বাস্থ্য সচিব কি করছিলেন, তিনি তো এখনো আপনাদের এই বিজেপি সরকারেরও স্বাস্থ্য সচিবই আছেন। দেখুন, অ্যাডমিনিস্ট্রেশন সবে এসছে, সরকার খোল নলছে বদলাতে, এর জন্য একটু টাইম দিতে হবে। আজকে দেখুন, আমি তো ডাইরেক্ট আজকে বলছি ওনাকে যে আমি এর আগেও আপনার 5 বছর আগেও যখন এই স্বাস্থ্যসাথী হয় কয়েক লক্ষ কোটি টাকা দুর্নীতি আপনাদের মিডিয়াতে আসেনি, আমি কমপ্লেন করেছিলাম। এবং এইটা এর সঙ্গে নারায়ণ স্বরূপ নিগম কখনোই নিজেকে এর থেকে বাঁচাতে পারবেন না। স্বাস্থ্য সেবাশ্রয় যে এইভাবে বলছেন স্টুডিওতে বসে, তিনি তো তার চেয়ারেই আছেন। আমি বলছি, অথচ আপনি বাদ দিন আইএস আইপিএস দের এবং আইএস দের কতজন আছেন আগের সরকারের, ইতিমধ্যে কিন্তু বদলে গেছে। এটা বিশ্বাস আছে, হবে নিশ্চয়ই। যেটা হচ্ছে যে সেবাশ্রয় নিয়ে যে অভিষেকের এই যে ক্যাম্পেনিং, ও নিজের টুইট এবং তৃণমূলের এতে, সেখানে পরিষ্কার বলছে সেবাশ্রয় 2 is not merely a health program, it is a historic stride towards the healthier, more secure Bengal rooted in dignity, driven by service and devoted to the people. তাহলে সেই সেবাশ্রয়ে অভিষেক ব্যানার্জি 24,091 জনকে চোখ দেখিয়ে তার চশমা দিয়েছে। সেবাশ্রয়ে 4,116 জনের ছানি অপারেশন, আমি শুধু চোখের অংশটুকু পড়ছি, আর 8 জনের ককলিয়ার ইমপ্ল্যান্ট করেছে। তাহলে ও নিজে সেবাশ্রয় ক্যাম্পে কেন নিজের চোখটা দেখায়নি? এবং 2023 থেকে 2025-এর মধ্যে অভিষেক ব্যানার্জি 12 বার বিদেশে গেছে, পুরো এভিডেন্স আমার কাছে আছে, ডকুমেন্টস আছে। তাহলে 12 বারের মধ্যে ও যে কেন যেতে হচ্ছে, তার মধ্যেই তো ও তো সেবাশ্রয় 1 নম্বর করেছিল ওখানটায় ডায়মন্ডে। তাহলে যেখানে ও নিজে বলছে পৃথিবীর সর্বোৎকৃষ্ট চিকিৎসা ওখানে হয়েছে, তা কেন সেখানে ওর চোখটা দেখালো না? কিসের দরকার? আর ও যে মেডিকেল ডকুমেন্ট যেটা জমা দিয়েছে, আমাদের তো ন্যাশনাল মেডিকেল কাউন্সিল 2002 রেগুলেশন 1.4 ক্লজ এবং 7.4 ক্লজ অনুযায়ী আপনার যদি রেজিস্ট্রেশন নাম্বার না থাকে, তাহলে ওইটা লিগ্যাল ভ্যালিড ডকুমেন্টই নয়। তাহলে হাইকোর্ট কেন এটা মান্যতা দিয়ে ওর বেসিসে ওকে যেতে দেবে, তাই না? ও যেটা করেছে, ওর কেন জেল হবে না? যে এই যে বিবর্তন সাহা, যে কাউন্সিলর বারাসতের, যেখানে পোর্টেবল ইউজ করেছে সেবাশ্রয়ে, সেখানে পিসি অ্যান্ড পিএনডিটি অ্যাক্ট অনুযায়ী এটা হচ্ছে কগনিজেবল অফেন্স, জেল জরিমানা হবে, যার নির্দেশে ক্যাম্প চলবে এবং যে ডাক্তার করবে। এবং এই যেখানটায় ভ্রূণ হত্যার মতো একটা হত্যা হয়েছে, যেখানে ও ইউএসজি এখানে বলেছে ওর ডকুমেন্টে, এটা হচ্ছে নিঃশব্দ বিপ্লবের পাতা, পেজ নাম্বার হচ্ছে 679, সেখানে বলছে ইউএসজি টেস্ট হয়েছে 9,148। আপনার পিসিএন পিএনডিটি অ্যাক্ট অনুযায়ী ইউএসজি যদি আপনি করা হয় কাউকে, তার পুরো রিপোর্ট রাখতে হবে এবং পুরো ডেটাবেস যেন থাকে। তাহলে 9,148 জনের মধ্যে সেই ডেটাবেস কোথায়? এবং এর মধ্যে আপনি জানেন যে ভ্রূণ লিঙ্গ নির্ধারণের জন্য লোকে 1 কোটি টাকা খরচা করতে পারে। তাহলে এখানটায় এই সেবাশ্রয়টাকে সামনে রেখে ও কোটি কোটি টাকার ব্যবসা করেছে কিনা ইউএসজি মেশিনগুলোকে নিয়ে এসে, তার দায়ভারটা কে নেবে? কে নেবে? আচ্ছা, এইখানে দুটো জিনিস বলি। সেটা হচ্ছে মেডিকো লিগাল কেস সম্পর্কে অভিজিৎ বাবুর কতটুকু আইডিয়া আছে আমি জানি না, আমি খুবই সামান্য আমার আইডিয়া আছে। এবার সেখানে যারা যারা চিকিৎসা করতে গিয়ে যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, তাহলে অভিযোগগুলি তাদেরকে জানাতে হবে। এটা তারও অন্য কেউ জানিয়ে দিতে পারে, তারাই তো পরপর জানাচ্ছেন না, মানে ফর্মালি কমপ্লেন লজ করে তার প্রসেসে তাকে ইনিশিয়েট তাদেরকে করতে হবে, সেটা অভিজিৎদা তাদের হয়ে করে দিতে পারবেন এমনটা নয়। দ্বিতীয় কথা, এখানে যে বলছেন, আমাকে বলতে দাও, কোর্টের ব্যাপারটা আমি তো একটু বুঝি। এবার দ্বিতীয় কথা, অভিজিৎ বাবু যেটা বলছেন যে ওখানে এমুক হয়েছে, সেখানে তমুক হয়েছে, ইত্যাদি ইত্যাদি, উনি কেন ওখানে চিকিৎসা করালেন না? মৃত্যুঞ্জয় আমাদের মুখপাত্র একটু আগে খুব ক্লিয়ারলি বলে দিল যে এই সেবাশ্রয় ক্যাম্পে কোনো জটিল চিকিৎসার এখানে কোনো আয়োজন ছিল না। আপনি এটা পড়ুন, দেখুন কি লেখা রয়েছে। উনি এসএসকেএমে যেতে ভয় পাচ্ছেন। জটিল রোগের অত্যাধুনিক চিকিৎসা, আই রিপিট, একেবারে জটিল রোগের অত্যাধুনিক চিকিৎসার
6,476 জনকে বিভিন্ন হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সিম্পল, হ্যাঁ এক্স্যাক্টলি, রেফার করা হয়। ইংরেজি বাংলা গুলিয়ে গেছে। আমাকে শেষ করো, তোমার অভিজিৎ দা বলছে তো, বিষয়টা হচ্ছে প্রত্যেকদিন উঠে একটা করে অভিযোগ জানাও অভিজিৎ, এই যে ললিপপ এর বেশি আমি আপনাকে এখানে বলে দিচ্ছি সুমন দা, কোনো মামলার লিগালি আপনি দেখবেন কোনো গতি হবে না। একমাত্র জজ সাহেবরা এবং আদালত বলতে পারে। আমি দ্রুত একবার দেখিয়ে নিলাম অভিযোগগুলো ঠিক কি সেবাশ্রয় নিয়ে। দেখুন, আজকে আমি চিরদিনের জন্য পঙ্গু হয়ে পড়ে রয়েছি। আমার বাচ্চাটার তো দেখতেই পাচ্ছেন, একটা হাত তো চলেই গেছে। চিকিৎসা পরিষেবাকে মানুষের দুয়ারে পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়ে সেবাশ্রয় ক্যাম্প চালু করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু অভিযোগ, সেবা দূরে থাক, অনেক মানুষের জীবনেই কার্যত অন্ধকার নামিয়ে এনেছে এই সেবাশ্রয়। ভুল চিকিৎসায় কেউ পা হারিয়েছেন, কারো জীবনের শুরুতেই বাদ গেছে হাত। পা যে কেটে বাদ যাবে এটা আমি ভাবিনি। একজন রোগিনী মালতী বিশ্বাস, তার একেবারে পরিষ্কার অভিযোগ ছিল যে সেবাশ্রয় ক্যাম্পে, অর্থাৎ এই ডায়মন্ড মডেলের নিঃসন্দেহে স্বাস্থ্যক্ষেত্রের একটা ডায়মন্ড, সেবাশ্রয় ক্যাম্পে ভুল চিকিৎসার জন্য তার পা বাদ চলে গেছে। কি ঘটনা এখানেই ববি তার অভিযোগ হিসেবে তুলে ধরেছিলেন। আজকে সেই বিষয়ে 11 জনের বিরুদ্ধে, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ 11 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হলো। 3 বছরের মেয়ের জটিল রোগের চিকিৎসার খরচ জোগাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় ক্যাম্পে গিয়েছিলেন দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের বাসিন্দা চিত্তরঞ্জন মান্না ও রুমা মান্না। কিন্তু এখন সেই সিদ্ধান্তের জন্য পস্তাচ্ছেন মান্না দম্পতি, কারণ ভুল চিকিৎসায় শিশুটির প্রাণহানির আশঙ্কা তৈরি হওয়ায় শেষ পর্যন্ত ডান হাত কেটে বাদ দিতে হয় ফুটফুটে এই শিশুর। কোনো সুরাহ হওয়ার থেকে তো আমার আরো ক্ষতিই হয়ে গেছে। আমার বাচ্চাটার তো দেখতেই পাচ্ছেন, একটা হাত তো চলেই গেছে। অভিযোগ উঠেছে সেবাশ্রয় ক্যাম্পে হোমিওপ্যাথি ও আয়ুর্বেদের ছাত্রদের দিয়ে চিকিৎসা করানোর। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড মডেলের আসল ডায়মন্ড নাকি ছিল এই সেবাশ্রয় প্রকল্প। সেই সেবাশ্রয় প্রকল্পে এবার মারাত্মক অভিযোগ উঠল, যেটা সত্যি হলে আদতে কিন্তু ক্রিমিনাল অফেন্স। ভাবুন, যারা ডাক্তারি পড়ুয়া, এখনও MBBS ডিগ্রি পাননি, তারা নাকি সেবাশ্রয়ে চিকিৎসা করেছেন এবং ওষুধের প্রেসক্রিপশন লিখেছেন। এমনকি অভিযোগ যে হোমিওপ্যাথি বা আয়ুর্বেদের ছাত্রছাত্রীদের নিয়ে গিয়ে তাদের নিউরোলজিস্ট বা কার্ডিওলজিস্ট পরিচয় দিয়ে রোগী দেখানো হয়েছে। এবং এই কাজ এবং কাজের প্রচারের প্রধান কারিগর অবশ্যই ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডান হাত জাহাঙ্গীর খান ওরফে পুষ্পা। যে রোগীদের সেবাশ্রয়ে 1 এবং সেবাশ্রয় 2 ক্যাম্পে চিকিৎসা হয়েছে, তাদের মধ্যে 90% বেশি রোগীর চিকিৎসা নাকি করেছে ডাক্তারি পাশ না করা ডাক্তারি ছাত্রছাত্রীরা। ভাবুন, নিঃসন্দেহে মারাত্মক অভিযোগ। রহস্যজনকভাবে সেবাশ্রয় প্রকল্পের জন্য বরাদ্দ হওয়া ট্রাক ট্রাক ওষুধের সন্ধানও মিলেছে। কিন্তু আমি বলছি, ওষুধ খেয়ে কি প্রতিক্রিয়া হয়েছে, ওই ওষুধ এক্সপায়ারি ডেট যে অভিযোগটা অতিক্রান্ত হওয়ার পর কত মানুষকে দেয়া হয়েছে তার হিসেব কে নেবে? কথায় বলে স্বাস্থ্যই সম্পদ, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় প্রকল্প ঘিরে বারবার অস্বাস্থ্যকর ছবি উঠে আসছে। এবিপি আনন্দ। কথায় বলে নাকি স্বাস্থ্যই সম্পদ, কিন্তু এখন সম্পদ হারানোর কারণও কিন্তু স্বাস্থ্যই হয় অনেক সময়। আমার 2-3টে PNDT লাইসেন্স আছে বলে আমি জানি। প্রথম কথা হচ্ছে পোর্টেবল আল্ট্রাসাউন্ড ব্যান্ড আপনি বানাতেই পারেন না, বেচার কথা তো পড়ে। দ্বিতীয় কথা হচ্ছে এক্সরে করতে গেলে আপনাকে শীষের দেওয়াল তৈরি করতে হবে, এক্ষেত্রে ছিল কিনা আমি জানি না, অথবা 10 ইঞ্চি দেওয়াল। আর দ্বিতীয় কথা হচ্ছে PNDT লাইসেন্সওয়ালা কোনো আল্ট্রাসাউন্ড মেশিন যে হসপিটালের নামে বা যে ডায়াগনস্টিক সেন্টারের নামে এই PNDT লাইসেন্স, সেটাকে বাইরে নিয়েই যাওয়া যায় না। অতএব এই পোর্টেবল ব্যবস্থাটাই ব্যান। এটা যেই বাইরে নিয়ে যাক, যেভাবেই বাইরে নিয়ে যাক, সেটা বেআইনি কাজ। সে চিকিৎসা করেছে, পা বাদ গেছে, হাত বাদ গেছে, এগুলো নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু এই মেশিন নিয়ে যাওয়াটা এটা সম্পূর্ণটাই গায়ের জোরে এবং সরকারি ক্ষমতার অপব্যবহার করে। অভিষেক ব্যানার্জির পিসি এবং মাসি স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। যদি ভালো বলছেন, ব্যাখ্যা করে দিন না। মূল বিষয় না তো পিসি কাকে বলে আপনি জানেন? আর ভুবনের মাসি নাকি? না না, উনার মা মমতা ব্যানার্জি পারিবারিক থেকে মূল বিষয় আছে।
তো তিনি স্বাস্থ্যমন্ত্রী আর তিনি 2 নম্বর নেতা। তো স্বাস্থ্যের যদি কিছু করতে হয় তাহলে পিসিকে বলে সরকারিভাবে কেন ওটা করানো হয়নি, 1। 2 নম্বর, আপনি যে তথ্যগুলো দিলেন হোমিওপ্যাথিক আয়ুর্বেদিকের কথা আমি বাদই দিলাম। MBBS পাস করলেও প্রেসক্রিপশন করা যায় না যদি না যতক্ষণ পর্যন্ত না রেজিস্ট্রেশন পাচ্ছেন। এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারই আন্দোলনকারী ছাত্র চিকিৎসকদের বিরুদ্ধে মামলা করেছিল, 4 বার থানায় ডেকে পাঠিয়েছিল। 3 নম্বর একটা কথা বলবো, অভিজিৎ বাবু যে কথা বলছেন যে ওই MP পদ খোয়ানোর জন্য যে মামলা হয়েছে, MP পদ যদি চলে যায় তাহলে ওই লাল পাসপোর্টটা থাকবে কিনা, যদি না থাকে তার জন্য এত তাড়াতাড়ি কিনা সেটাও কিন্তু আপনাদের তদন্ত করা দরকার। আমি আমি অভিজিৎদার বক্তব্য শুনছিলাম, আমি ভাবছি সুমনদা, অভিজিৎদা একটা লড়াই করছে কিন্তু দীর্ঘদিন ধরে, এবং আমি তারিফ করি তার লড়াইটাকে। আজকে দুঃখের সাথে বলতে হচ্ছে অভিজিৎদার ওই জায়গাতেই বিষ্ণুপুরে এক ব্যবসায়িকের উপরে এক্সট্রাকশন, এই বিজেপির নেতারা তারা 5 লাখ টাকা চেয়েছে, না দেওয়ার জন্য গাড়িগুলো ভেঙেছে, তার জিনিসপত্র ভাঙা হয়েছে। আজকে ABP আনন্দের সেই ছবি প্রকাশিত হয়েছে। আমি যে একটা অন্যায়ের বিরুদ্ধে অভিজিৎদা লড়াই করছে, আপনি সঙ্গে সঙ্গে দেখুন আরেকটা অন্যায় নতুন শাসক দল। না আপনি কিন্তু পুরোটা বললেন না, শুরু করে দিই। আপনি পুরোটা বললেন, আপনি পুরোটা বলুন, আপনার মুখেই বলুন যে তাকে গ্রেফতারও করেছে এই রাজ্যের সরকারের পুলিশ। ব্যাপারটা তো একই দাঁড়াচ্ছে। এর আগে আমরা বলছি সৎ চোর নিয়ে একটা দল তৈরি হয়েছিল, তার নাম তৃণমূল। কিন্তু আমাদের দলে যে 100 ভাগ লোক সৎ নাও থাকতে পারে, একটা দুটো দুষ্কৃতী থাকতে পারে, কিন্তু সরকার তাকে শাস্তি দিয়েছে। যে এলাকায় বাপি হালদার, যার বিরুদ্ধে অভিজিৎ বাবুর এত অভিযোগ, তিনি শুভেন্দু অধিকারীর সঙ্গে মিটিং করছেন। যাই হোক, আমি সেই প্রসঙ্গে আরো বিস্তারিত আসবো, কিন্তু আপনারা জানেন ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টা, থ্রেড সমস্ত জায়গায় আপনারা মন্তব্য পাঠান এবং কিছু প্রশ্ন আমরা তুলে ধরি। দলে ধাক্কা, এজেন্সিতে ধাক্কা, কোর্টে ধাক্কা, খাদের কিনারায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক অস্তিত্ব। 79% মানুষ মনে করছেন একেবারে তাই, 20% মানুষ মানতে চাননি, 1% মানুষ বলতে চাননি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ওদের বলো বিদেশ যাত্রার পারমিশনটা দিয়ে দিতে, শুভেন্দুর সঙ্গে কথা বলেও জানাতে বলেছিলেন। চাঞ্চল্যকর দাবি আজ করলেন মদন মিত্র ABP আনন্দের সামনে। মামলার জাল থেকে বেরোতে সেটিংয়ের পথ খুঁজছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই কথাটা কি আপনি বিশ্বাস করেন? 81% মানুষ বলেছেন তারা বিশ্বাস করেন, 17% মানুষ বলেছেন তারা একেবারেই বিশ্বাস করেন না, 2% মানুষ বলতে চাননি। পরের প্রশ্ন, প্রায় 16টা মামলা আছে, কাল নোটিশ পাঠিয়ে হাজারে দিতে বললে কি করবেন? পর্যবেক্ষণ হাইকোর্টে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ফিরবেন না বলে সত্যি কি আশঙ্কা রয়েছে? 92% মানুষের আশঙ্কা রয়েছে, 6% মানুষ নিশ্চিত যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ফিরবেন, বলতে চাননি 2%। সরাসরি মন্তব্যে আসবো। প্রাঞ্জল চক্রবর্তী বলছেন 15 বছরে তৃণমূল চিকিৎসা পরিষেবার কী হাল করেছে তার প্রমাণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যেতে চাওয়ার মরিয়া চেষ্টা। প্রমথ চট্টোপাধ্যায় লিখছেন কেন্দ্রীয় এবং রাজ্য এজেন্সির ভুরি ভুরি মামলায় অভিযুক্ত বিদেশ যেতে মরিয়া হলে তার উদ্দেশ্য বুঝতে অসুবিধা হয় না। সোমেন দত্ত লিখছেন বিপাকে পড়লেই বিদেশে পালানো কি এক ধরনের ডায়মন্ড হারবার মডেল? অশোক বিশ্বাস লিখছেন প্রাক্তন সহযোগীর ঠিকানা ভানুয়াতু, আত্মসহায়ক উধাও, এরপর কোন ভরসায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাত্রার অনুমতি দেবে কোর্ট? সুরজিৎ রায় লিখছেন ক্ষমতা হাতছাড়া, রাস্তায় বেরোলে জনরোষ, দল ভেঙে চুরমার, কোর্টে ধাক্কা, এরপর আর দেশত্যাগী হওয়া ছাড়া উপায় কি? ঠিক এইখান থেকে আমি যে মিটিংয়ের কথাটা বলছিলাম তার আরেকটা অধ্যায় আজকে শুরু হলো। অনেকে বলছেন মডেলটা অনেক রকম হয়, একটা মডেল হচ্ছে ঋতব্রত মডেল, NCPI মডেল আরেকটা মডেল। আজকে আমরা দেখলাম নদিয়ায় জেলা পরিষদ তৃণমূলকে নিয়ে দখল করলো বিজেপি। অবাক হবেন না, সত্যি হয়েছে। দেখুন, বিজেপির তৃণমূলীকরণ হচ্ছে কিনা তা নিয়ে যখন জোর জল্পনা চলছে, তখন রাজ্য রাজনীতিতে ফের চমক। তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল করল বিজেপি। সভাধিপতি নির্বাচিত হলেন বিজেপির জেলা পরিষদ সদস্য প্রণতি বিশ্বাস। যাদের ইচ্ছা হয়েছে তারা আমাদের সাপোর্ট করেছে। এখানে আমরা প্রার্থী ছিল না এবং আমরা বিবেক ভোটে জিতেছি। গত 2রা জুলাই অনাস্থা ভোটে অপসারিত হন নদিয়া জেলা পরিষদের সভাধিপতি ও তৃণমূল নেত্রী তারান্নুম সুলতানা মীর। নদিয়া জেলা পরিষদের মোট সদস্য 52 জন, তার মধ্যে 31 জন সদস্য জেলা পরিষদের সভাধিপতিকে অপসারণের জন্য ভোট দেন। এরপর বুধবার ছিল নতুন জেলা সভাধিপতি নির্বাচন, আর সেখানেই ছিল টুইস্ট।
বিজেপির 6 জনের ভোট ছাড়াও বিজেপি সদস্য প্রণতি বিশ্বাসের পক্ষে ভোট দেন 15 জন তৃণমূল সদস্য, আর তৃণমূলের বাকি 31 জন সদস্য অনুপস্থিত ছিলেন। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাধিপতি নির্বাচিত হন বিজেপির প্রণতি বিশ্বাস। বদলে গেল নদিয়া জেলা পরিষদের রং, জোড়াফুল থেকে গেরুয়া। আবার গেরুয়াকে সমর্থন করল তৃণমূলেরই একাংশ। গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে জিতে এসেছে, এরকম তো কোনো জায়গায় লেখা নেই যে আমাদের 6 জন প্রার্থী আছে বলে আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবো না। আমরা প্রার্থী দিয়েছি, একাংশের মানুষ আমাদের ভোট দিয়েছে। ওখানে নদিয়া জেলাবাসী একটা জিনিসেরই সাক্ষী হয়ে থাকলাম, কিভাবে রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে গায়ের জোরে বিজেপি আজকে এই জেলা পরিষদ দখল করলো। এটা গণতন্ত্রের ক্ষেত্রে অত্যন্ত লজ্জাজনক একটা ব্যাপার। আমি তো শুনলাম পুলিশ দিয়ে লোকের বাড়ি ঘেরাও করা হয়েছে বিভিন্ন মেম্বারদের। 4 মে তৃণমূলকে হারিয়ে রাজ্যে ক্ষমতায় আসে বিজেপি। 3 মাস পর 5ই আগস্ট তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল করল বিজেপি। যেন তৃণমূলের একাংশ বললেন রং দে তু মোহে গেরুয়া, যা দেখে অনেকে বলছেন এটা কি তাহলে বিজেপির তৃণমূলীকরণের নতুন পন্থা? বিধানসভায় ঋতব্রত মডেল, লোকসভায় এনসিপিআই মডেল। রাজ্যসভায় দলবদল মডেলের পর জেলা পরিষদ দখলের নতুন স্ট্র্যাটেজি। পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিরোধী দল ভাঙানোর ছবি একেবারেই নতুন নয়। 15 বছরের তৃণমূল জমানায় এই নজির রয়েছে ভুরি ভুরি। কিন্তু প্রথমবার রাজ্যে ক্ষমতায় আসার পর বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্যের মুখে শোনা গেছিল এই দাবি, বিজেপি তৃণমূলীকরণ হবে না। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে অন্য ছবি। তৃণমূল ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়ার পর প্রথম বিধানসভায় তৈরি হয় ঋতব্রত তৃণমূল। অভিযোগ, যারা প্রকৃত বিরোধী নয়, আদতে বিজেপি ঘেঁষা, বিজেপির তৈরি ছদ্ম বিরোধী। এটা আপনাদের সমর্থন করে বলার চেষ্টা করছি, আপনি জোর করে আমাকে বিরোধী বানাচ্ছেন। লোকসভায় আবার অন্য মডেল। প্রথমে বিদ্রোহ, তারপর এনসিপিআইতে মিশে যাওয়া, এরপর সরাসরি বিজেপি নেতৃত্বাধীন এনডিএকে সমর্থনের ঘোষণা। তারা কখনো এনডিএর বৈঠকে অংশ নিচ্ছেন, কখনো শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করছেন। আর রাজ্যসভায় তৃণমূলের পদত্যাগী 3 সাংসদকে তো সরাসরি গ্রহণ করেছে বিজেপি। তারপর তাদেরই ছেড়ে আসা আসনে তাদেরই রং বদলে রাজ্যসভায় পাঠিয়েছে গেরুয়া শিবির। আর এবার তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল করল বিজেপি। কে কাকে স্বতঃস্ফূর্তভাবে সমর্থন করেছেন বা কী কারণে করেছেন সেটা যতক্ষণ না জানতে পারছি ততক্ষণ আপনার প্রশ্নের উত্তর দেওয়ার মতন জায়গায় আমি নেই। নদিয়া জেলা পরিষদে দেখা যাচ্ছে যে বিজেপি তারা দখল করেছে নদিয়া জেলা পরিষদ। বলতে পারবো না। 3 মাস কেটেছে, এখন বাকি দীর্ঘ সময়। আগের আমলের মতো এই আমলেও কি দলবদল অব্যাহত থাকবে? বিজেপির তৃণমূলীকরণ কি এভাবেই চলবে? আশাবুল হোসেন ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। লালন ফকিরের গানে আছে, তুমি বা কার, কে বা তোমার এ সংসারে। তবে আজকাল সংসারে নয়, রাজনীতিকেও আসলে কে কার সেটা নিয়ে রোজই নতুন নতুন দ্বন্দ্ব। এনসিপিআইয়ের কয়েকজন বলছেন তারা এনডিএতে নেই, বাকিরা আবার বলছেন এনডিএতেই তারা আছেন। একদিকে কুণাল ঘোষ বলছেন এনসিপিআইয়ের 6 জনের বেশি সাংসদ নাকি তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। পাল্টা কাকলি ঘোষ দস্তিদার বলছেন কালীঘাট ক্যাম্পের আরও 2-3 জন সাংসদ নাকি ভবিষ্যতে তাদের দিকে যাবেন। এরই মধ্যে গতকাল বঙ্গভবনে এনসিপিআইয়ের সঙ্গে মিটিং করেছেন মুখ্যমন্ত্রী। সব মিলিয়ে কে যে আসলে কোন দিকে আছে এবারই জটিল অঙ্ক। আমরা অঙ্কে কাঁচা বলে আবার আমাদের কেস দেবেন না প্লিজ। দেখুন, কেস দেবেন না প্লিজ। हमें टूथ चाहिए।
দেবেন না প্লিজ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।